হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিদ্যা হাব। তো আমরা আজকে ইউনিট এন্ড ডাইমেনশন চ্যাপ্টারটা ডিটেইলসে ডিসকাস করব। পুরো সিলেবাস আমরা ওয়ান শটের মাধ্যমে শেষ করব। তারপরে যে এটা থেকে এক্সপেক্টেড কোশ্চেন আসে পরীক্ষায়, এমসিকিউ বা আদার অন্যান্য কোশ্চেন, ওইগুলো আমরা এই ক্লাসের মাধ্যমে শেষ করব। ঠিক আছে? তো সবটা ক্লাস যদি দেখতে পারো লাস্ট পর্যন্ত, তাহলে তোমার ইউনিট এন্ড ডাইমেনশন, একক এবং মাত্রা, তারপরে বিভিন্ন যে পরিমাপ আছে এগুলো সম্পর্কে একদম ক্লিয়ার আইডিয়া তৈরি হয়ে যাবে এবং যে কোনো টাইপের কোশ্চেন তুমি এক্সামে আনসার করতে পারবে। তো আমাদের যে টপিকটা এখানে সবথেকে বেসিক যেটা দিয়ে আমাদের শুরু করতে হবে সেটা হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি। দেখো, ফিজিক্যাল কোয়ান্টিটিজ এন্ড দেয়ার ডাইমেনশন, মানে ভৌত রাশি। তো আমাদের প্রথমে বলতে হবে ভৌত রাশি কি। ভৌত রাশি হচ্ছে এরকম রাশি, আমরা আমাদের ফিজিক্স শিখতে গেলে এটা বলতে পারো একটা বেসিক চ্যাপ্টার ফিজিক্সের মধ্যে, একটা হায়ার ফিজিক্সের একটা বেসিক চ্যাপ্টার এটা, যেখানে আমাদের বুঝতে হবে যে ভৌত রাশি মানে কি। ভৌত রাশি মানে হচ্ছে ওই সমস্ত রাশি যেগুলোকে আমরা কি করতে পারবো, মেজার করতে পারবো, যেগুলোকে আমরা কোনো ইনস্ট্রুমেন্ট দিয়ে মেজার করতে পারবো, বা যেগুলোর সাহায্যে আমরা বিভিন্ন ল, আমাদের ভৌতিক জগতে, আমাদের যে ভৌত জগৎ আছে ন্যাচারালি, সেগুলোকে আমরা ব্যাখ্যা করতে পারবো। তো ওই সমস্ত যে রাশিগুলো, এগুলোকে বলা হয় ভৌত রাশি। যেমন আমি ডেফিনেশনটা লিখে দিচ্ছি এখানে। যে সকল রাশিগুলিকে পরিমাপ করা যায়, পরিমাপ করা যাবে কিসের সাহায্যে? বিভিন্ন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা যায়, এবং এবং যাদের সাহায্যে ভৌত জগতের বিভিন্ন সূত্র ব্যাখ্যা করা যায় তাদের ভৌত রাশি বলে। তো এটা হচ্ছে আমাদের কি ভৌত রাশি। তো এই যে ভৌত রাশি আছে, এই ভৌত রাশি এক্সাম্পল কি হতে পারে? অনেক এক্সাম্পল আছে, আমরা এইসব এক্সাম্পলই আমরা পড়বো মানে ক্লাসটাতে কন্টিনিউ। এখানে এক্সাম্পল বলতে পারি আমরা, যেমন ধরো দৈর্ঘ্য, ভর, যেগুলা সম্পর্কে আমরা ওয়েল নোন। তারপরে ধরো ক্ষেত্রফল বলতে পারো, আয়তন বলতে পারো, যা যা আমরা পরিমাপ করি আমাদের আশেপাশে, আমাদের ডেইলি লাইফে যা যা পরিমাপ করতে কাজে লাগে, ভেলোসিটি হতে পারে, বল হতে পারে। ঠিক আছে? তো এগুলো হচ্ছে ভৌত রাশি। তো ভৌত রাশির 9 গুণগুলা, যেমন ধরো আমি বললাম যে ভালোবাসা, ঠিক আছে, ঘৃণা, ওই সমস্ত যে জিনিসগুলো আছে, লাভ, হেট, তারপরে ইমোশন, ওই সমস্ত জিনিসগুলো ভৌত রাশির মধ্যে পড়বে না। এগুলো আমরা কোনো কিছুর মাধ্যমে মেজার করতে পারবো না। যেমন তুমি তোমার প্যারেন্টস কে কতটুকু লাভ করো, এটা কি তুমি কোনো ইনস্ট্রুমেন্ট দিয়ে মেজার করতে পারবে? পসিবল না, এরকম কোনো ইনস্ট্রুমেন্টই নেই। তো যেগুলোকে আমরা মাপতে পারবো না সেগুলো ভৌত রাশি না, সিম্পল ব্যাপার। আচ্ছা, এই ভৌত রাশি এই ভৌত রাশি এখন এই ভৌত রাশি এখন দুই প্রকারের হতে পারে। কি কি হতে পারে? দেখো, ভৌত রাশি দুই প্রকারের। ভৌত রাশি দুই প্রকার, সেটা কি? সেটা হচ্ছে মৌলিক ভৌত রাশি বা ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটিস। মৌলিক ভৌত রাশি বা ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটিস। আরেকটা আছে, এটা হচ্ছে লব্ধ ভৌত রাশি বা ডিরাইভড ফিজিক্যাল কোয়ান্টিটিস, ফান্ডামেন্টাল এন্ড ডিরাইভড। তো এই ফান্ডামেন্টাল এন্ড ডিরাইভড ভৌত রাশি কোনগুলো দেখো। তো প্রথমে যদি আমরা দেখি যে মৌলিক ভৌত রাশি সম্পর্কে, ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটিস। তো ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটিস হচ্ছে মৌলিক ভৌত রাশি, হচ্ছে ওই সমস্ত ভৌত রাশি যারা আর কেউর উপর নির্ভরশীল নয়। আমাদের আহ, যতগুলা ভৌত রাশি আছে, মানে আমরা যা যা পড়বো ফিজিক্সের মধ্যে, তার মধ্যে দুইটা ক্যাটাগরিতে আমরা ডিভাইড করতে পারি। একটা হচ্ছে মৌলিক, আর একটা হচ্ছে লব্ধ। তো মৌলিক ভৌত রাশি বা ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটিস হচ্ছে সেগুলা যেগুলাকে আমরা যেগুলা অন্য কারোর উপর ডিপেন্ডেন্ট না। আর লব্ধ ভৌত রাশি হচ্ছে সেইগুলা যেগুলা মৌলিক ভৌত রাশির উপর নির্ভরশীল, যেগুলা মৌলিক ভৌত রাশির উপর নির্ভরশীল। তো মৌলিক ভৌত রাশি কোনগুলা? যে ভৌত রাশি
যে ভৌত রাশি অন্য কোনো ভৌত রাশির উপর নির্ভরশীল নয়, অন্য কোনো ভৌত রাশির উপর নির্ভরশীল নয়, তাদের কি বলবো আমরা, কি ফান্ডামেন্টাল ভৌত রাশি বা মৌলিক ভৌত রাশি। তো দেখো ভৌত রাশি নেচারের মধ্যে অনেক আছে, এর মধ্যে ফান্ডামেন্টাল ভৌত রাশি বা মৌলিক ভৌত রাশি আছে শুধুমাত্র 7টা, আর লব্ধ ভৌত রাশির একদম কোনো নাম্বার নেই, প্রচুর পরিমাণে লব্ধ ভৌত রাশি আছে। এর মধ্যে আমরা সবগুলা পড়বো না, আমরা শুধু আমাদের লেভেল অনুযায়ী যতটুকু দরকার ততটুকু আমরা পড়বো, আমরা সবগুলা লব্ধ ভৌত রাশিও পড়ার আমাদের দরকার নেই। তো দেখো মৌলিক ভৌত রাশি যেগুলো আছে টোটাল কয়টা আছে, টোটাল there are seven fundamental physical quantities, fundamental physical quantities, ঠিক আছে। তো এই ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটিস গুলো কি কি আছে, এই দেখো এই 7টা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটিস। এই 7টা ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটিস কি কি, এখানে তুমি খেয়াল করো, প্রথমে আছে কি দৈর্ঘ্য, 7টা আছে তো 7টা। তো নাম্বার 1 এ আছে দৈর্ঘ্য, লেংথ, নাম্বার 2 আছে ভর মাস, নাম্বার 3 তে আছে সময়, নাম্বার 4 এ আছে তাপমাত্রা, নাম্বার 5 এ আছে তড়িৎ প্রবাহ মাত্রা, নাম্বার 6 এ আছে অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, নিচে চলে গেছে। 7 নাম্বার আছে লুমিনাস ইন্টেন্সিটি। আমি একটা করে বলে দিচ্ছি কি এগুলা। দৈর্ঘ্য লেংথ, এটা আমরা জানি এস একক কি হবে, এটা মিটার হবে। দৈর্ঘ্যের এস একক কি হবে, মিটার, আমরা এটা ছোটবেলা থেকে পড়ে এসেছি। ভরের একক হচ্ছে কেজি, সময়ের একক হচ্ছে সেকেন্ড। তো এগুলা এবার যেটা আমাদের নতুন করে পড়তে হবে সেটা হচ্ছে ডাইমেনশন বা মাত্রা। এই জিনিসটা আমাদের নতুন করে পড়তে হবে। একক আমরা আগেও পড়েছি, মাত্রা আমাদের নতুন করে পড়তে হবে। এই মাত্রা হচ্ছে কোনো ভৌত রাশিকে প্রকাশ করার একটা আলাদা সিস্টেম, যেখানে আমরা এরকম এই ক্যাপিটাল লেটার আছে, ক্যাপিটাল লেটারগুলোর সাহায্যে আমরা ভৌত রাশিকে প্রকাশ করব। কাকে কোনটা দিয়ে, যেমন ধরো দৈর্ঘ্যকে আমরা এল দিয়ে প্রকাশ করব, তারপরে ভরকে আমরা এম দিয়ে প্রকাশ করব, সময়কে আমরা টি দিয়ে প্রকাশ করব, টেম্পারেচারকে আমরা কে দিয়ে প্রকাশ করব। টেম্পারেচার মানে হচ্ছে তাপমাত্রা, তাপ না কিন্তু, তাপ হচ্ছে একটা জিনিস, তাপমাত্রা আরেকটা জিনিস। তো তাপ কিন্তু এখানে মৌলিক ভৌত রাশির মধ্যে পড়ে না, তাপ একটা লব্ধ ভৌত রাশির মধ্যে পড়ে, কিন্তু তাপমাত্রা একটা মৌলিক ভৌত রাশির মধ্যে পড়ে। কি দিয়ে রিপ্রেজেন্ট করব, কারণ তাপমাত্রা এসআই হচ্ছে কেলভিন, সেজন্য। কারেন্ট ইলেকট্রিসিটি বা ইলেকট্রিক কারেন্ট, তড়িৎ প্রবাহকে আমরা তড়িৎ প্রবাহ এসআই কি অ্যাম্পিয়ার, তার জন্য এটাকে আমরা এই দিয়ে লিখতে পারি, বা কোথাও এটাকে আই দিয়েও লেখা থাকে। তো আই দিয়েও তুমি লিখতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। অ্যামাউন্ট অফ সাবস্টেন্স বা পদার্থের পরিমাণ হবে এটা বাংলায়। তো পদার্থের পরিমাণ হচ্ছে কি, এটা হচ্ছে আমরা যেটাকে মোল দিয়ে চিনি, কেমিস্ট্রিতে আমরা যেটাকে মোল দিয়ে চিনি, তোমাদের যে কেমিস্ট্রি আছে কেমিস্ট্রিতে খুবই কাজে লাগবে এটা, ফিজিক্সে এত বেশি কাজে লাগে না। অ্যামাউন্ট অফ সাবস্টেন্স যেটা কি, এটা হচ্ছে মোল। তো এটা হচ্ছে, আর মাত্রা আছে, মাত্রা কি হবে, মোলই হবে। আর লুমিনাস ইন্টেন্সিটি হচ্ছে দীপন প্রাবল্য বলে এটাকে, দীপন প্রাবল্য কোন একটা লাইটের, ধর তুমি ক্যান্ডেল জ্বালালে, একটা মোমবাতি জ্বালালে তার যে দীপটা ছড়াবে, লুমিনাস ইন্টেন্সিটি বলা হয় এটাকে কি দিয়ে রিপ্রেজেন্ট করে, ক্যান্ডেলা দিয়ে, সিডি মিনস ক্যান্ডেলা। তো এই 7টা হচ্ছে মৌলিক ভৌত রাশি। এবার এই 7টা বাদে বাদ বাকি যা আছে নেচারের মধ্যে, বাদ বাকি যা আছে এই প্রকৃতির মধ্যে, সবকিছু হচ্ছে কি লব্ধ ভৌত রাশি। কোনো কিছু মৌলিক ভৌত রাশির মধ্যে আর পড়বে না এই 7টা ছাড়া। আর লব্ধ ভৌত রাশি কোনগুলা, লব্ধ ভৌত রাশি হচ্ছে যে সকল ভৌত রাশি মৌলিক ভৌত রাশির উপর নির্ভরশীল, মৌলিক ভৌত রাশির উপর নির্ভরশীল, ঠিক আছে। যেমন আমরা যখন ছোট ছিলাম বা এখনো বলতে পারো, আমরা কি আমাদের প্যারেন্টস এর উপর ডিপেন্ডেন্ট থাকি। তো আমরা প্যারেন্টস, এই ক্ষেত্রে কি হবে, প্যারেন্টস কিন্তু আমাদের উপর ডিপেন্ডেন্ট না, বাট আমরা প্যারেন্টস এর উপর ডিপেন্ডেন্ট, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা প্যারেন্টসদের বলতে পারি যে মৌলিক ভৌত রাশি, আর আর যে আমাদেরকে আমরা তুলনা করতে পারি লব্ধ ভৌত রাশির সঙ্গে, যারা মৌলিকের ভৌত রাশির উপর নির্ভরশীল, মানে আমরা প্যারেন্টস এর উপর ডিপেন্ডেন্ট। তো এরকমই ব্যাপারটা এখানে,
লব্ধ ভৌত রাশি এটা কি এটা মৌলিক ভৌত রাশির উপর ডিপেন্ডেন্ট। এখানে লব্ধ ভৌত রাশির আলাদা করে কোনো পরিচিতি নেই নেচারের মধ্যে, এটা মৌলিকের উপর ডিপেন্ডেন্ট। ঠিক আছে, তো চলো একটা একটা করে এটার মাত্রা আমরা বার করব, যেটা তোমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে এই যে লব্ধ ভৌত রাশিগুলো আছে, অনেক ধরনের লব্ধ ভৌত রাশি আছে, ওইগুলোর মাত্রা বার করার জন্য পরীক্ষায় আসে। তো এগুলার মাত্রা আমরা সিরিয়ালি বার করব। মনে রাখবে মাত্রা বার করার জন্য দুই ভাবে তুমি মাত্রা বার করতে পারো। একটা হচ্ছে কোনো একটা ভৌত রাশির ফর্মুলা লাগিয়ে, আরেকটা হচ্ছে তুমি তার ইউনিট মানে ইউনিটের সাহায্যে বার করতে পারো। ফর্মুলা কি? যেমন আমরা যা যা ভৌত রাশি বলবো প্রত্যেকটা ভৌত রাশির একটা একটা ফর্মুলা আছে। যেমন ধরো ক্ষেত্রফলের একটা ফর্মুলা আছে, দৈর্ঘ্য ইনটু প্রস্থ, বিভিন্ন ক্ষেত্রফল বার করার বিভিন্ন সূত্র আছে। তারপরে আয়তন বার করার সূত্র আছে, ব্যাগের মান বা ঘনত্ব বার করার সূত্র আছে। তো প্রত্যেকটা ভৌত রাশির কিন্তু সূত্র আছে তার। মৌলিক ভৌত রাশির কোনো সূত্র নেই, কারণ সে কির উপর ডিপেন্ডেন্ট না। লব্ধ ভৌত রাশিগুলোর প্রত্যেকটার কোনো না কোনো একটা ফর্মুলার উপর, ফর্মুলা দিয়ে সে তৈরি হয়, ফর্মুলার উপর ডিপেন্ডেন্ট থাকে। সো ওই ফর্মুলার যদি তুমি জানতে পারো, ওই ফর্মুলা থেকে আমরা কি বার করতে পারবো, মাত্রা বা ডাইমেনশন তার আমরা বার করতে পারবো। আরেকটা সিস্টেম হচ্ছে একক থেকেও মাত্রা বলা যায়, দুটোটাই আমরা দেখবো কিভাবে করতে হয়। দেখো এখানে এখানে প্রথম যে एग्जांपलটা, প্রথম যেটা যেটা সবথেকে সিম্পলেস্ট বলতে পারো তুমি, প্রথম যেটা যেটা সবথেকে সিম্পলেস্ট তুমি বলতে পারো এরিয়া বা ক্ষেত্রফল। ক্ষেত্রফল বার করার জন্য বিভিন্ন সূত্র আছে। যেমন সবথেকে সিম্পল যদি বলি আমি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য ইনটু প্রস্থ। আয়তক্ষেত্র তুমি নিলে ধরো, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ইনটু কত হবে? প্রস্থ। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এরিয়া দিয়ে লিখবো আমরা, এরিয়া ইকুয়াল টু লেংথ ইনটু কত হবে? ব্রেডথ, দৈর্ঘ্য ইনটু প্রস্থ। এবার এখানে এই যে আয়তক্ষেত্রের যে মাত্রা যদি তুমি বার করো, মাত্রা মাত্রা বার করতে সবসময় কি ইউজ করতে হবে আমাদের? মাত্রা বার করতে সবসময় আমাদের থার্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। তো দৈর্ঘ্য যখন তুমি মাত্রা বার করবে, তখন কিন্তু এই দৈর্ঘ্য এক ধরনের দৈর্ঘ্য, এই প্রস্থও কিন্তু এক ধরনের দৈর্ঘ্যই। এটার নাম হচ্ছে আলাদা প্রস্থ, বাট এটা আলটিমেটলি মাত্রার ক্ষেত্রে কিন্তু আলটিমেটলি জিনিসটা দৈর্ঘ্যই। তুমি এখান থেকে কোন একটা জায়গায় যাবে, আগরতলা থেকে উদয়পুর যাবে, এইটা কি? এটা একটা দৈর্ঘ্য, এটা একটা দৈর্ঘ্য। ঠিক আছে, সেম ভাবে এখানে তুমি একটা আহ, এই যে ইয়েটা আছে, আয়তক্ষেত্রটা আছে, এটা তুমি এই যে জায়গাটা মাপবে, এটা একটা যেমন দৈর্ঘ্য, এটাও কি একটা দৈর্ঘ্যের মধ্যেই পড়ে ইন জেনারেলি, বাট এটা নামটা জাস্ট আমরা আলাদা করে পড়ে, সেটা হচ্ছে প্রস্থ। এখন তুমি যদি একটা বৃত্তের তুমি যদি ব্যাসার্ধ মাপো, বৃত্তের ব্যাসার্ধ এটাও কিন্তু এক ধরনের দৈর্ঘ্যের মধ্যেই পড়ে, জাস্ট এটা নামটা আলাদা ব্যাসার্ধ, কিন্তু আলটিমেটলি জিনিসটা কি? বেসিক্যালি জিনিসটা হচ্ছে একটা দৈর্ঘ্য। কিছু না কিছু একটা, ধরো তুমি এটা মাপ দিলে সেন্টিমিটারে আনসার পাবে, না হলে মিটারে আনসার পাবে, তাহলে এটা এক ধরনের কি দৈর্ঘ্য। তো মাত্রা যখন আমরা বার করব, তখন এগুলাকে আমরা ডিফারেন্সিয়েট করে দেখবো না, সবই একই রকম জিনিস। দৈর্ঘ্য বলো, প্রস্থ বলো, ব্যাসার্ধ বলো, উচ্চতা বলো, সব এগুলা দৈর্ঘ্যের ক্যাটাগরিতে পড়বে। ঠিক আছে, দেখো এখানে মাত্রা যখন আমরা বার করব, দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে এল, এখানে প্রস্থের মাত্রা আমরা এল ই লিখবো। এল ইনটু এল, দৈর্ঘ্যের মাত্রা কত হবে? এল স্কয়ার হবে। কত হবে? এল স্কয়ার। তারপরে দেখো আয়তন। তুমি যদি দেখো ঘনের আয়তনের সূত্র কি? এই দেখো ঘন, তো ঘনের ক্ষেত্রে তুমি খেয়াল করো, ঘনের ক্ষেত্রে ঘনের ক্ষেত্রে এটা হচ্ছে দৈর্ঘ্য, এইটা কিন্তু প্রস্থ, আর এটা হচ্ছে উচ্চতা। দৈর্ঘ্য, প্রস্থ এবং কি উচ্চতা। কিন্তু মাত্রার ক্ষেত্রে কিন্তু দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বলতে আলাদা করে কিছু নেই, সবগুলা একই। তাহলে আমরা আয়তনের মাত্রা কত লিখবো? আয়তনের সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা। ঘনের ক্ষেত্রে এরকম কোনো কথা নেই যে তোমার, এরকম কোনো কথা নেই। আচ্ছা, স্মল লেটারে লেখো এলবিএইচ।
এরকম কোনো কথা নেই যে তোমার আয়ত ঘন নিতে হবে, তুমি চাইলে গোলকের আয়তনের সূত্র নিয়ে করতে পারো, সেটাও কিন্তু সিমিলারই হবে, কিভাবে আমি দেখাচ্ছি। দেখো এখানে তুমি যদি দেখো আয়তনের আয়ত ঘনের আয়তন, এটা যদি তুমি মাত্রা বার করো, তাহলে দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে ক্যাপিটাল এল, প্রস্থের মাত্রা ক্যাপিটাল এল, উচ্চতার মাত্রা সবগুলাই কিন্তু দৈর্ঘ্যের ক্যাটাগরিতেই পড়বে, মাত্রার মধ্যে আলাদা করে কিছু নেই, সবগুলা দৈর্ঘ্যের ক্যাটাগরিতে পড়বে, ঠিক আছে। তো এখানে L ইনটু L ইনটু L কত হবে, L কিউব হবে, L ইনটু L ইনটু L কত হবে, L কিউব, আয়তনের মাত্রা। তো যেটা বলছিলাম যে গোলক, তুমি যদি দেখো গোলকের ব্যাসার্ধ r, গোলকের আয়তনের সূত্র কি, গোলকের আয়তনের সূত্র হচ্ছে 4/3 পাই r কিউব, এটা হচ্ছে গোলকের আয়তনের সূত্র। তো গোলকের আয়তনের সূত্রের মধ্যে দেখো তুমি যদি এখানে মাত্রা বার করো, 4/3 হচ্ছে একটা সংখ্যা, কোন সংখ্যার কখনো মাত্রা থাকে না, এটা পাই এর মান কত 22/7, এটা একটা সংখ্যা, ধ্রুবকের কোন মানে কোন সংখ্যার তো কোনো মাত্রা হতে পারে না, এমনিতে ধ্রুবকের মাত্রা থাকে, ঠিক আছে, ধ্রুবকের মাত্রা থাকে, বাট এই এগুলা ডিরেক্ট একটা নাম্বার, এগুলার কোনো মাত্রা নেই, ঠিক আছে, এগুলা এর উপর ডিপেন্ড করে না। তো এখানে এখানে r কিউব আছে, r কিউবের মাত্রা কত হবে, r কিউব, r মানে কি ব্যাসার্ধ, তো r কিউব মানে কত, l এর কিউব, তো এইভাবে আমরা বার করতে পারি আয়তনের মাত্রা কত, l কিউব। তারপরে দেখো ঘনত্ব, ডেনসিটি। তো ঘনত্বের সূত্র হচ্ছে, ঘনত্বকে আমরা রো দিয়ে লিখি, ঘনত্বের সূত্রটা তোমার জানতে হবে, ঘনত্বের সূত্র হচ্ছে ভর বাই আয়তন, ঘনত্বের সূত্র হচ্ছে কি ভর বাই আয়তন। তো এটা যদি তুমি মাত্রা বার করো, সেটা ভরের মাত্রা কি হবে, ক্যাপিটাল M হবে, আয়তনের মাত্রা কি হবে, আয়তনের মাত্রা অলরেডি আমরা বার করে রেখেছি কত, L কিউব। তো L কিউব, আলটিমেটলি ঘনত্বের মাত্রা পাবো আমরা m l টু দি পাওয়ার কত, মাইনাস m l টু দি পাওয়ার মাইনাস। তারপরে দেখো বেগ ভেলোসিটি, বেগের সূত্র কত, বেগ কি আমরা লিখব v, বেগের সূত্র হচ্ছে দূরত্ব ডিভাইড বাই বা সরণ ডিভাইড বাই সময়, বেগের সূত্র হচ্ছে দূরত্ব ডিভাইড বাই, দূরত্ব নাই চলে, এটাকে আমরা বেসিক্যালি সরণ লিখি, সরণ ডিভাইড বাই সময়। তো এটা যদি আমরা মাত্রা বার করি, তাহলে দূরত্বের মাত্রা বা সরণের মাত্রা কত হবে, সরণ মানে কি এক ধরনের দৈর্ঘ্য l, আর সময়ের মাত্রা হবে t, তাহলে আলটিমেটলি কত হবে আমাদের মাত্রা, আলটিমেটলি এখানে লিখছি দেখো, আলটিমেটলি আমাদের মাত্রা হবে lt - 1, t কে যদি তুমি উপরে নিয়ে আসো তাহলে কত হবে, lt - 1। সেগুলো ক্লিয়ার, কারণ কোনো কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্ট করতে পারো, কোনো অসুবিধা নেই, যে বুঝতে অসুবিধা হলে। তারপরে দেখো অনেকেই বিভিন্ন মানে ভিডিওর মধ্যে অন্যান্য আমার যে অন্যান্য ক্লাসগুলো থাকে, অনেকেই কন্টাক্ট নাম্বার খুঁজো, যে কন্টাক্ট করার জন্য কিভাবে কন্টাক্ট করব স্যার, আপনার সঙ্গে অনেকেই কমেন্ট করে জানান, আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি, তারপর কন্টাক্ট করার হলে এই নাম্বারে কন্টাক্ট করতে পারো, ঠিক আছে, 501, এটা হচ্ছে আমার নাম্বার, হোয়াটসঅ্যাপ কল এটাই নাম্বার। তো এখানে কারোর কোনো দরকার থাকলে অবশ্যই কন্টাক্ট করতে পারো, ক্লাস রিলেটেড, কোনো ডাউট রিলেটেড, পিডিএফ দরকার, এনি, ঠিক আছে। দেখো এরপরে দেখো আমরা বার করব ত্বরণ, ত্বরণকে আমরা a দিয়ে লিখি, ত্বরণের সূত্র হচ্ছে বেগের পরিবর্তন বাই সময়, ঠিক আছে, অ্যাক্সেলারেশনের ফর্মুলা কি, ভেলোসিটি বাই টাইম, চেঞ্জ ইন ভেলোসিটি বাই টাইম। তো এটা যদি তুমি মাত্রা বানাও এখানে, সেটা হবে কত, উপরে বেগের মাত্রা হবে lt - 1, অলরেডি আমরা বার করে রেখেছি আগের স্লাইডে, আর t এর মাত্রা, টাইমের মাত্রা ক্যাপিটাল T, তাহলে কত হবে, lt - 2 হবে, lt কত হবে, -2। তারপরে দেখো এখানে বলের একটা খুব ফেমাস ফর্মুলা আছে, নিউটনের সেকেন্ড ল অফ মোশন, এটা হচ্ছে F = কত, F = ma, বল ভর ত্বরণ, এটা হচ্ছে নিউটনের দ্বিতীয় গতি সূত্র। তো এখানে এখানে এটা যদি তুমি মাত্রা বার করো, বলের মাত্রা কত, সরি ভরের মাত্রা কত, ভরের মাত্রা ক্যাপিটাল M, আর ত্বরণের মাত্রা lt - 2। দেখো কিছু কিছু মাত্রা আছে, এমনিতে মাত্রা জিনিসটা হচ্ছে মুখস্থ করার জিনিসটা, এটা হচ্ছে তুমি এই ফর্মুলাতে আমি যেভাবে বার করছি তুমিও সেম প্রসেসে বার করবে, বাট কিছু কিছু জিনিস আছে যেগুলো মুখস্থ করে নাও আমাদের জন্য সুবিধাজনক, মুখস্থ করে নিলে আমাদের শুধু শুধু এক্সট্রা পরিশ্রম করতে হয় না। তার মধ্যে এই বলের মাত্রা হচ্ছে এরকম, যেটাকে আমাদের মনে রাখতে হবে, ত্বরণের মাত্রা এরকম, যেটাকে আমাদের মনে রাখতে হবে। এগুলা হচ্ছে তুমি যদি মনে রাখতে মুখস্থ রাখতে পারো সেটা বেটার, আর মুখস্থ রাখতে হবে তোমাকে, বলের মাত্রা তোমার মুখস্থ রাখতে হবে mlt - 2, কারণ এই বলের মাত্রা বিভিন্ন জায়গায় কাজে লাগবে, এটা সবথেকে বেশি ইউজফুল। তো এটার মাত্রা ডিরেক্টলি মনে রাখবে mlt - 2। তারপরে দেখো ভরবেগের সূত্র হচ্ছে
ভরবেগকে আমরা ft দিয়ে লিখি, ভরবেগের সূত্র হচ্ছে ভর ইনটু বেগ, m ইনটু v। ভরবেগের সূত্র কি? ভরবেগের সূত্র হচ্ছে ভর ইনটু বেগ। তাহলে এটার মাত্রা যদি বার করি আমি, সেটা কত হবে? m l t মাইনাস 1, m l t মাইনাস 1 ভরবেগের মাত্রা, কারণ বেগের মাত্রা কত? lt মাইনাস 1। তারপরে দেখো ইম্পালস, বলের ঘাত। বলের ঘাত এটাও নিউটনের চ্যাপ্টারের সঙ্গে রিলেটেড একটা টপিক। তো বলের ঘাতের সূত্র হচ্ছে, বলের ঘাতকে আমরা i দিয়ে লিখি। বলের ঘাতের সূত্র হচ্ছে বল ইনটু সময়। মানে কোন বস্তুর উপর তুমি বল প্রয়োগ করছো, সেটা কত সময় ধরে প্রয়োগ করছে, ওই জিনিসটাকে বলা হয় ইম্পালস বা বলের ঘাত। তো জেনারেলি ফর্মুলা হচ্ছে বল ইনটু সময়। এটা যদি মাত্রা বার করো তুমি, দেখো তোমাকে যেটা বলছিলাম যে বলের মাত্রা বারবার কাজে লাগে বিভিন্ন জায়গায় গিয়ে। তো বলের মাত্রা কত? mlt - 2। এখানে বলের মাত্রা কত? mlt - 2। সঙ্গে আছে আবার t, আবার t মানে আবার তুমি এখানে t মাল্টিপ্লাই করো। আলটিমেটলি কত হবে? দেখো mlt কত হবে? -1। mlt - 1 মানে -2 থেকে পাওয়ার এখানে থাকবে কত? 1। -2 থেকে 1 মাইনাস করলে কত হবে? মানে এটা ক্যালকুলেশন করলে mlt - 1। এবার তুমি একটা জিনিস খেয়াল করো এখানে, যে ভরবেগের মাত্রা হচ্ছে mlt - 1 আর বলের ঘাতের মাত্রা হচ্ছে কি mlt - 1। দুইটা সেম সেম। সেগুলো তোমাকে একটু মনে রাখতে হবে যে ভরবেগের মাত্রা আর বলের ঘাতের মাত্রা, ইম্পালসের ডাইমেনশন কি হবে? মোমেন্টামের ডাইমেনশন আর ইম্পালসের ডাইমেনশন সেম সেম। এগুলা পরীক্ষায় তোমাকে কোশ্চেন বানিয়ে দেবে এমসিকিউর মধ্যে, যে নিচের কোন জোড়া একই রকম মাত্রা, ঠিক আছে? তোমার সেম সেম মাত্রা কোন দুইটার মধ্যে আছে, অপশন ধরো দিয়ে দিলে তোমাকে বলের সঙ্গে ভরবেগ, বলের সঙ্গে বলের ঘাত, ভরবেগের সঙ্গে বলের ঘাত এমন ভাবে বানিয়ে বানিয়ে দেবে, তখন তোমার জানতে হবে এগুলা। তারপরে দেখি আমরা কার্য। দেখো তুমি এখানে, তো কার্যের মধ্যে দেখো, কার্যের যে সূত্র আছে, তোমার কি আলটিমেটলি কি জানতে হবে? তোমাকে আলটিমেটলি সূত্র জানতে হবে। ওই যে যেটার মাত্রা আমরা বার করব, ওইটার সূত্র তোমাকে জানতে হবে। তো কার্যের মাত্রা, কার্যের সূত্র হচ্ছে কৃতকার্য W বল ইনটু সরণ, F ইনটু S, বল ইনটু সরণ। এটা যদি তুমি মাত্রা বার করো, তাহলে বলের মাত্রা হবে mlt - 2 আর সঙ্গে আছে এখানে সরণ মানে হবে আরেকটা l মাল্টিপ্লাই হবে এখানে। তো m l স্কয়ার t কত হবে? -2 হবে। m l স্কয়ার t কত হবে? -2। তারপরে দেখো এনার্জি বা শক্তি। তো শক্তির যে ফর্মুলা, যে কোনো শক্তির অনেক ফর্মুলা তোমরা জানো হয়তো। গতি শক্তির সূত্র কি? হাফ m স্কয়ার। গতি শক্তির সূত্র হচ্ছে কি? হাফ m v স্কয়ার। তুমি যদি এটার মাত্রা বার করো, তাহলে এই দেখো এখানে সংখ্যা আছে 2, এটার হাফ, এটার কোনো মাত্রা নেই। এই সংখ্যাগুলোকে তুমি সবসময় বাদ দিয়ে দেবে। তারপরে রইল কত? mv স্কয়ার। তো m মানে কি? ভরের মাত্রা কত? ক্যাপিটাল M। এটা কি? v মানে হচ্ছে ব্যাগ। তো v মানে হচ্ছে ব্যাগ, ব্যাগের মাত্রা হচ্ছে lt - 1। ব্যাগের মাত্রা হচ্ছে কত? lt - 1। এটা কিন্তু আবার তোমাকে কি করতে হবে? স্কয়ার দিতে হবে। এটাকে আবার তোমার স্কয়ার দিতে হবে, কারণ এখানে v স্কয়ার আছে। তো এই পুরো ক্যালকুলেশনটা করলে আমি পাবো এখানে m l এর উপর হবে স্কয়ার, আর t এর কত হবে? পাওয়ার -2 হবে। তো m l স্কয়ার t কত হবে? -2। তারপর আছে টর্ক। টর্কও একটা ইম্পর্টেন্ট কোয়ান্টিটি, যেটা রোটেশন চ্যাপ্টারের সঙ্গে রিলেটেড, কিন্তু আপাতত এটা এই চ্যাপ্টারের সঙ্গে কানেক্টেড টপিক না। কিন্তু যখন আমরা মাত্রা করব, তখন মাত্রা সবগুলা টপিকের সঙ্গে রিলেটেড, সবগুলা ভৌত রাশির মাত্রা আমাদের পড়তে হবে। এই সব যা যা রাশি আমরা পড়ছি, সবগুলা রাশি কিন্তু আমাদের সিলেবাসের সঙ্গে রিলেটেড এবং এগুলা কমন। তার জন্য তুমি চ্যাপ্টার পড়ো না পড়ো, মাত্রা কিন্তু পড়তে হবে। মাত্রা পড়ার জন্য তোমার শুধু দরকার ফর্মুলা। টর্কের ফর্মুলা আমি বলে দিচ্ছি কি। টর্কের সূত্র হচ্ছে বল ইনটু ব্যাসার্ধ। কিসের ব্যাসার্ধ বা কি, ওইটা টর্কের কনসেপ্ট বোঝার ক্ষেত্রে যখন বুঝবে তখন তুমি পারবে। আপাতত ডাইরেক্ট লিখে রাখো টর্কের সূত্র টাউ ইকুয়াল টু বল হচ্ছে F আর ব্যাসার্ধকে লেখা হয় R, টাউ ইকুয়াল টু F ইনটু R। এটা যদি আমরা মাত্রা বার করি, টাউ এর যদি আমরা মাত্রা বার করি, বলের মাত্রা প্রথমে লাগবে আমাদের। বলের মাত্রা mlt কত? -2। ব্যাসার্ধের মাত্রা কত? ব্যাসার্ধের মাত্রা হচ্ছে l। তো আলটিমেটলি কত হবে? m
L স্কয়ার টি মাইনাস 2। এবার তোমরা একটা জিনিসের দিকে খেয়াল করো, এখানে যতগুলা বার করেছি এই স্লাইডের মধ্যে, এই স্লাইডের মধ্যে কার কার কার্য, তারপরে শক্তি ms স্কয়ার টি মাইনাস 2, টর্কের ms স্কয়ার টি মাইনাস 2, তিনটার মাত্রা কি সেম সেম হয়ে গেছে। এই তিনটা তোমার মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট এগুলা। কার্যের মাত্রা, শক্তির মাত্রা, তারপর হচ্ছে টর্কের মাত্রা। কাজের মাত্রা, শক্তির মাত্রা, টর্কের মাত্রা সবগুলা কি সেম, সবগুলা সেম। তারপর দেখো প্রেসার বা চাপ। তো চাপের ক্ষেত্রে চাপের যে সূত্র, চাপের সূত্র হচ্ছে একক ক্ষেত্রফলে যে বল প্রয়োগ হয়, মানে বল বাই ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি, চাপের সূত্র হচ্ছে বল বাই ক্ষেত্রফল প্রেসার। তো প্রেসার ইকুয়াল টু কত হবে, ফোর্স বাই এরিয়া। প্রেসার ইকুয়াল টু ফোর্স বাই এরিয়া। তাহলে প্রেসারের যদি তুমি ডাইমেনশন বার করো, উপরে বলের মাত্রা কি হবে m l t মাইনাস 2, ক্ষেত্রফলের মাত্রা কত হবে l স্কয়ার। তাহলে আলটিমেটলি পাবো আমরা এখানে m l মাইনাস 1 t মাইনাস 2, m l মাইনাস 1 t মাইনাস 2 এরকম পাবো আমরা। চলো নেক্সট দেখি এবার। তারপর আমাদের আছে কি ক্ষমতা। তো ক্ষমতা যেটা, ক্ষমতারও আমাদের সূত্রটা জানতে হবে। ক্ষমতাকে লিখি আমরা পাওয়ার p। ক্ষমতা হচ্ছে একক সময়ে যে কৃতকার্য হবে, ওয়ার্ক ডান ইন পার ইউনিট টাইম বলে এটাকে। তো p ইকুয়াল টু কত হবে, পাওয়ার, প্রেসারের p কিন্তু আলাদা, এখানে হচ্ছে ক্ষমতা মানে পাওয়ার, এটার জন্য p ইকুয়াল টু কত, w বাই t। তো ক্ষমতার যে মাত্রা হবে, ক্ষমতার মাত্রা হবে কৃতকার্যের মাত্রা। কৃতকার্যের মাত্রা অলরেডি আমরা আগের স্লাইডে বার করেছিলাম, m l স্কয়ার t মাইনাস 2, নিচে হবে সময়ের মাত্রা t। তাহলে আলটিমেটলি ক্ষমতার মাত্রা হবে m l স্কয়ার t কত হবে মাইনাসের 3, m l স্কয়ার t মাইনাসের 3। পৃষ্ঠটান, সারফেস টেনশন। সারফেস টেনশন আরেকটা কোয়ান্টিটি যেটা আমাদের সিলেবাসে, মানে এটা হচ্ছে সান্দ্রতা বলে একটা চ্যাপ্টার আছে, লিকুইড মেকানিক্স এর বা ফ্লুইড মেকানিক্স এর মধ্যে পড়ে এটা। তো এটা সম্পর্কে তোমরা পড়বে, বাট আপাতত আমাদের এখানে ফর্মুলা, মানে মাত্রা বার করতে হবে। মাত্রা বার করার জন্য যে ফর্মুলা দরকার সেটা হচ্ছে সারফেস টেনশনের সূত্র হচ্ছে বল ডিভাইডেড বাই দৈর্ঘ্য। বল ডিভাইডেড বাই দৈর্ঘ্য, এটা হচ্ছে সারফেস টেনশনের সূত্র। তো এখানে সারফেস টেনশনের বলের মাত্রা হচ্ছে m l স্কয়ার t মাইনাস 2, আর নিচে হচ্ছে দৈর্ঘ্য সারফেস বল ডিভাইডেড বাই দৈর্ঘ্য, এটা হচ্ছে পৃষ্ঠটানের সূত্র। তো এখানে দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে কত l, তুমি যদি ক্যালকুলেশন করো পাবে m l t কত মাইনাস 2, m l t মাইনাস 2। এটা হচ্ছে কি, এটা হচ্ছে পৃষ্ঠটানের সূত্র। ক্লিয়ার? তারপরে দেখো, তাহলে আমাদের কন্টিনিউ করি আমরা। এই দুইটা যদি দেখো, অ্যাঙ্গেল আর সলিড অ্যাঙ্গেল খুবই আসে, এগুলো পরীক্ষায় খুব বেশি পরিমাণে আসে। কোণ এবং ঘন কোণ। দেখো লব্ধ ভৌত রাশির মধ্যে এই দুইটা ভৌত রাশিকে আগে বলা হতো সাপ্লিমেন্টারি ফিজিক্যাল কোয়ান্টিটিস। এটাকে বলা হতো আগে কি, সাপ্লিমেন্টারি ফিজিক্যাল কোয়ান্টিটিস। সাপ্লিমেন্টারি ফিজিক্যাল কোয়ান্টিটিস বলা হতো, আগে বলা হতো, ঠিক আছে। কিন্তু 1900 কত, 1900 না, আর্লি 2000 এর দিকে এটা কি করা হয়েছে, এই দুইটা ভৌত রাশিকে লব্ধ ভৌত রাশির মধ্যে এটাকে পরবর্তী সময়ে কিসে কানেক্ট করা হয়েছে, লব্ধ ভৌত রাশির মধ্যে এটাকে পরবর্তী সময়ে কি কানেক্ট করা, মানে ইনক্লুড করা হয়েছে। তো এটাকে এখন আমাদের আলাদা করে পড়তে হবে না যে কোণ এবং ঘন কোণ সাপ্লিমেন্টারি ফিজিক্যাল কোয়ান্টিটি না, বা এটা তুমি কোনো বইও পাবে না।
এটা লব্ধ ভূতরাশির একটা পার্ট। তো এগুলা মাত্রা আমাদের বার করতে হবে এই কোণ এবং ঘনকোণ, কোণ এবং ঘনকোণ, এটা যে একক আছে, এটা যে ইউনিট আছে, কোণের একক কি? কোণের একক হচ্ছে রেডিয়ান, কোণের একক হচ্ছে কি? রেডিয়ান। আর ঘনকোণের একক হচ্ছে কি? স্টেরাডিয়ান। ঘনকোণের যে ইউনিট এটা হচ্ছে স্টেরাডিয়ান, স্টেরাডিয়ান বলে এটাকে, ঘনকোণের একক হচ্ছে স্টেরাডিয়ান। তো রেডিয়ান আর স্টেরাডিয়ান এটা হচ্ছে কোণ এবং ঘনকোণের একক। কিন্তু এগুলোর যে মাত্রা আছে এগুলোর কোনো মাত্রা নেই। তো পরীক্ষায় এমন ভাবে কোশ্চেন আসে যে পরীক্ষায় এমন দুটি ভৌতরাশির নাম লিখো যাদের একক আছে কিন্তু মাত্রা নেই। তো কোণ এবং ঘনকোণ হচ্ছে এরকম অ্যাঙ্গুলার সলিড অ্যাঙ্গেল যাদের ইউনিট আছে বাট ডাইমেনশনলেস। তো এটার আমরা মাত্রা বার করে দেখো। তো এখানে দেখো দুইটা একটা আর্ক, এটা হচ্ছে একটা আর্ক বা বৃত্তচাপ। এই বৃত্তচাপটা কোনো একটা পয়েন্টে, কোনো একটা পয়েন্টে এই যে স্পেসটা তৈরি করবে এটাকে আমরা কোণ বলি, এটাকে আমরা থিটা দিয়ে রিপ্রেজেন্ট করব। আর এটা হচ্ছে ব্যাসার্ধ r, ব্যাসার্ধ r। আর এটা হচ্ছে কি? বৃত্তচাপ, বৃত্তচাপকে আমরা l দিয়ে রিপ্রেজেন্ট করব। এটা হচ্ছে বৃত্তচাপ। এবার এই তিনটার মধ্যে আমরা একটা রিলেশন বানাতে পারি, s আর থিটার মধ্যে একটা রিলেশন বানাতে পারি। কি রিলেশন বানাতে পারি? এটা তুমি নিজেও বানাতে পারবে। দেখো কিভাবে আমরা কি করি ইন জেনারেলি পুরো বৃত্তের ক্ষেত্রে, পুরো বৃত্ত যদি তুমি কনসিডার করো, পুরো বৃত্তের ব্যাসার্ধ যদি r হয়, বৃত্তের পরিধি কত হবে? বৃত্তের পরিধি হবে 2 পাই r। বৃত্তের পরিধি কত হবে? 2 পাই r। এবার পুরো বৃত্ত যখন তুমি ঘুরবে তার যে পরিধি এখান থেকে শুরু করে যখন আমরা এখানে আসবো তার পরিধি হবে হচ্ছে 2 পাই r। পুরো বৃত্ত যখন তুমি ঘুরবে তার তার অ্যাঙ্গেল কত ডিগ্রি হয়? 180 ডিগ্রি অ্যাঙ্গেল হয়। কত ডিগ্রি অ্যাঙ্গেল? সরি, পুরো বৃত্ত ঘুরলে হয় 360 ডিগ্রি অ্যাঙ্গেল। তো 180 ডিগ্রি অ্যাঙ্গেলকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি? পাই রেডিয়ান হিসেবে চিনি। পাই রেডিয়ান বলা হয় 180 ডিগ্রিকে। আর এটা ডাবল যদি করো তুমি 360 ডিগ্রি, সেটাকে আমরা কত বলবো? সেটাকে বলবো আমরা 2 পাই। কত বলবো? 2 পাই। তো এখানে এখানে সিমিলার জিনিসটা আমরা করব। পাই 2 পাই রেডিয়ান যখন তুমি ঘুরবে, বৃত্তাকার বৃত্তের মধ্যে 2 পাই রেডিয়ান যখন তুমি ঘুরবে, বৃত্তের মধ্যে 2 পাই রেডিয়ান যখন তুমি ঘুরবে, সেক্ষেত্রে 2 পাই রেডিয়ানে তোমার কতটুকু পথ অতিক্রম করবে? 2 পাই আর। কিন্তু তুমি এখান থেকে এখানে আসছো, তার মানে ধরো তুমি এই পজিশন থেকে এই পজিশনে আসছো, কত? থিটা অ্যাঙ্গেল। তো থিটা অ্যাঙ্গেল আসলে তোমার যে এই যে পথটা হবে, রাস্তাটা হবে, সেটা কত হবে? সেটা হবে থিটা আর। 2 পাই অ্যাঙ্গেলের জন্য 2 পাই ইনটু আর, থিটা অ্যাঙ্গেলের জন্য থিটা ইনটু আর। তো এই যে f এর মান, এই যে বৃত্ত পথের দৈর্ঘ্যটা, বৃত্তচাপের দৈর্ঘ্যটা s, এই s কে আমরা কত লিখতে পারি? এই s কে আমরা লিখতে পারি r ইনটু থিটা বা থিটা r। তো এই ফর্মুলাটা মনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা এটা। তো এখানে এই থিটাকে আমরা লিখতে পারি কত? থিটাকে আমরা লিখতে পারি কত? s বাই r। এই থিটাকে আমরা লিখতে পারি s বাই r। এটা যদি তুমি ডাইমেনশন বার করো, মাত্রা বার করো, এটা যদি তুমি মাত্রা বার করো তাহলে s মানে বৃত্তচাপের দৈর্ঘ্য, এটার মাত্রা কত হবে? l হবে। বৃত্তের ব্যাসার্ধ কত হবে? এটার মাত্রা l, l এর ক্যান্সেল গিয়ে মাত্রা কত হবে? 1। তো কোন ভৌতরাশির মাত্রা 1 আসা এর অর্থ হচ্ছে এটা মাত্রাহীন, এটার কোনো মাত্রা নেই, ডাইমেনশনলেস ফিজিক্যাল কোয়ান্টিটি। ঠিক আছে? সলিড অ্যাঙ্গেলের ব্যাপারটা দেখো। দেখো অ্যাঙ্গেল ব্যাপারটা হচ্ছে টু ডাইমেনশনাল, এটা হচ্ছে একটা টু ডাইমেনশনাল ব্যাপার। আর সলিড অ্যাঙ্গেলের ব্যাপারটা হচ্ছে থ্রি ডাইমেনশনাল ব্যাপার। কি রকম দেখো, ধরো কোন একটা এরিয়া আছে এখানে, এরিয়া, এই এরিয়াটা সাপোজ ধরো এখানে এ এরিয়া, এই ক্ষেত্রফল, এই কোন একটা ক্ষেত্রফল কোন একটা পার্টিকুলার পয়েন্টে, এই ধরো এখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টে যে অ্যাঙ্গেল উৎপন্ন করবে, তোমরা শঙ্কু চিনো, রাইট সার্কুলার কোণ সম্পর্কে জানো তোমরা, কোণ বা শঙ্কু। তো শঙ্কুর ক্ষেত্রে এইখানে যে কোণটা উৎপন্ন হবে, এই যে কোণটা হবে ভিতরের এই কোণটা, এটাকে বলবো আমরা ঘনকোণ। এখানে যে কোণটা হবে এটা কিন্তু এরকম থ্রি ডাইমেনশনাল কোণ হবে। তুমি চিন্তা করে দেখো, আহ যে বরের মুকুট থাকে, বরের মুকুটের তুমি ভেতরে যে স্পেসটা, ওই স্পেসটা যে অ্যাঙ্গেলটা প্রডিউস করবে এটাকে বলবো আমরা কি? ঘনকোণ। এটাকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করব? এটাকে আমরা সিগমা দিয়ে, এই সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করা হয় এটাকে। আর এটা যে ফর্মুলা হবে, এটাকে ফর্মুলা তুমি এটার সাহায্যে এটাকে বোঝার ট্রাই করো। এখানে কি ছিল? থিটা ইকুয়াল টু s বাই r, এখানে s এখানে r। কিন্তু এখানে কি হবে ফর্মুলাটা, এটা কি ছিল? এরিয়া a, আর এটা যদি ব্যাসার্ধ যদি r হয় তাহলে নিচে হবে r স্কয়ার। ঠিক আছে? নিচে হবে, এখানে ছিল s বাই r, এখানে হবে a বাই r স্কয়ার। টু ডাইমেনশন মানে
এই যে ব্যাপারটা এখানে এটা হবে একটা এরিয়া, তো টু ডাইমেনশনাল, তার জন্য এখানে হবে a আর নিচে হবে কত r স্কয়ার। কিন্তু এই যে অ্যাঙ্গেলটা উৎপন্ন হয়েছে, এই অ্যাঙ্গেলটা কিন্তু একটা থ্রি ডাইমেনশনাল অ্যাঙ্গেল, অ্যাঙ্গেলটা কিন্তু একটা থ্রি ডাইমেনশনাল অ্যাঙ্গেল, এটা বুঝতে হবে তোমাকে। এই অ্যাঙ্গেলটা কিন্তু থ্রি ডাইমেনশনাল অ্যাঙ্গেল। এখানে যদি তুমি মাত্রা বার করো, ক্ষেত্রফলের মাত্রা কত l স্কয়ার, আমরা পড়েছি। এখানে r স্কয়ার, r এর মাত্রা l, তো r স্কয়ারের মাত্রা কত l স্কয়ার, l স্কয়ার l স্কয়ার কাটলে কত হবে 1। তাহলে মনে রাখবে এই দুইটা ভৌত রাশি কোণ এবং ঘনকোণ এদের একক আছে কিন্তু মাত্রা নেই। তারপরে দেখো অ্যাপ্লিকেশন অফ ডাইমেনশনাল অ্যানালাইসিস, মানে মাত্রা বিশ্লেষণের ব্যবহারিক প্রয়োগ, খুবই ইম্পর্টেন্ট টপিক এটা। মাত্রা বিশ্লেষণের ব্যবহারিক প্রয়োগ, দুইটা ব্যবহারিক প্রয়োগ আছে মাত্রা বিশ্লেষণের, দুইটা ব্যবহারিক প্রয়োগ আছে। প্রথমটাকে বলা হয় সমমাত্রিকতার নীতি, সমমাত্রিকতার নীতি। তারপর আরেকটা আছে, আমরা দেখছি একটা একটা করে একটা। দেখো প্রথম যে এক নাম্বার প্রয়োগ যেটা সেটা হচ্ছে মাত্রা বিশ্লেষণের সাহায্যে আমরা কি কি করতে পারি, আমরা আমাদের রিয়েল লাইফে আমরা কি কি মাত্রা বিশ্লেষণের সাহায্যে করতে পারি বা ফিজিক্সের মধ্যে কি কি করতে পারি ওইটা আমরা দেখব। কোন সমীকরণের সত্যতা যাচাই, চেকিং দ্য ডাইমেনশনাল কনসিস্টেন্সি অফ ইকুয়েশনস, তো এখানে মানে ধরো আমরা যা যা সমীকরণ পড়েছি আজ অব্দি, যা সমীকরণ পড়েছো তুমি, ছোট বড় যা সমীকরণ পড়েছো, প্রত্যেকটা সমীকরণকে তুমি কি করতে পারবে, এই যে মাত্রা আছে মাত্রার সাহায্যে তুমি চেক করতে পারবে যে এই সমীকরণটা কারেক্ট না ভুল। কোন সমীকরণ ঠিক আছে না ভুল আছে এটা তুমি মাত্রার সাহায্যে চেক করতে পারবে। কিভাবে, এটাই আমরা দেখব। দেখো মনে রাখবে, ধরো দুইটা জিনিস তুমি, দুইটা কোয়ান্টিটি তুমি এখানে প্লাস করছো, a প্লাস b ইকুয়াল হয়ে গেছে c। তো দুইটা কোয়ান্টিটি তখনই তুমি প্লাস করতে পারবে যদি তাদের মাত্রা সেম সেম থাকে। যদি a আর b এর মাত্রা সেম থাকে তাহলে তুমি দুইটা রাশিকে যোগ করতে পারবে বা বিয়োগ করতে পারবে। যদি দুইটা রাশির ভৌত রাশির মাত্রা সেম না থাকে তাহলে তুমি তাদের মধ্যে যোগও করতে পারবে না, আবার বিয়োগও তুমি করতে পারবে না। তো a প্লাস b সম্ভব হবে যদি a এর মাত্রা আর b এর মাত্রা কি হয়, সেম সেম হয়, a এর মাত্রা b এর মাত্রা সেম সেম হয়। আবার এই দুইটার সঙ্গে c এর মাত্রাও সেম সেম হতে হবে। c এর মাত্রাও যদি সঙ্গে সেম সেম হয় সেই ক্ষেত্রে এই জিনিসটা সম্ভব হবে। কোন একটা সমীকরণের বাঁ দিকের মাত্রা যা হবে ডান দিকের মাত্রা কি হতে হবে, সেম সেম হতে হবে। আমরা মিডলে কি ইউজ করছি, ইকুয়াল ইউজ করছি। ইকুয়াল মানে বাঁ দিকের ভ্যালু, মানে ভ্যালু তো এখানে ভ্যালু ডিফারেন্ট ডিফারেন্ট হবে, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু তাদের মাত্রা কি হতে হবে, মাত্রা তাদের সেম সেম হতে হবে, না হলে কিন্তু এটা ভুল হবে। ঠিক আছে, তো এই জিনিসটা আমরা চেক করব এখানে। আর এই যে নিয়মটা, এটাকে বলে সমমাত্রিকতার নীতি। উভয় দিকে সমান সমান মাত্রা হতে হবে এবং সমান সমান মাত্রার রাশি আমরা যোগ করতে পারবো। যেমন ধরো সমান সমান, যেমন ধরো তুমি বললে যে 5 কেজি আপেলের সঙ্গে আরো 10 কেজি আপেল যদি তুমি যোগ করো 15 কেজি আপেল হবে। কিন্তু 5 কেজি আপেলের সঙ্গে তুমি যদি 10 মিটার লম্বা একটা তার যোগ করো তাহলে কি হবে, কোনো কিছু হবে না, কারণ তুমি আপেলের যে ভর, এটা হচ্ছে তুমি কি ভাবছো ভর মাত্র 5 কেজি মানে একটা ভর, আর এটা তারের তুমি দৈর্ঘ্য নিচ্ছ, এটা হচ্ছে দৈর্ঘ্য, একটা আলাদা রাশি। তো ভরের সঙ্গে দৈর্ঘ্যের কখনো প্লাস হবে না, ভরের সঙ্গে ভরের প্লাস হবে। 5 কেজি আপেল নিয়েছো, তার সঙ্গে 10 কেজি তুমি কমলা নাও, তাহলে কত হবে 15 কেজি, টোটাল কিন্তু 15 কেজি তুমি প্লাস করতে পারবে। 15 কেজি ফল নিয়েছো তুমি, এটা বলতে পারবে। বাট তুমি এটার সঙ্গে তারের দৈর্ঘ্য প্লাস করতে পারবে না, বা তুমি 5 কেজি আপেলের সঙ্গে তুমি 10 মিনিট টাইম যোগ করতে পারবে না, কারণ এগুলা পসিবল না। দুইটা আলাদা আলাদা ভৌত রাশি হলে তাদের মধ্যে প্লাস বা মাইনাস এগুলা পসিবল না। এই যে নীতি এটাকে বলা হয় সমমাত্রিকতার নীতি, প্রিন্সিপাল অফ হোমোজেনিটি বলা হয় এটাকে। সম কি বলা হয়, সমমাত্রিকতার নীতি বলা হয় এটাকে, সমমাত্রিকতার নীতি। চলো আমরা এগুলো আবার চেক করব যে কোন কোন এগুলা চেক করা যায়, এগুলো আমরা দেখব, মানে কোন কোন ফর্মুলা আমরা চেক, কোন কোন সমীকরণ আমরা চেক করতে পারি। যেমন ধরো এক নাম্বার সমীকরণ যেটা আমরা চেক করতে পারি, গতির প্রথম সমীকরণ v u + at। এই সমীকরণের উভয় দিকের মাত্রা ঠিক ঠিক আছে কিনা, মাত্রাগত ভাবে এটা কারেক্ট কিনা আমরা চেক করে দেখি। তো তুমি কি করবে এটা চেক করার জন্য, লেফট হ্যান্ড সাইডে কি আছে, এখানে ব্যাক, v মানে অন্তিম ব্যাক, এটার মাত্রা বার করবে।
আর রাইট সাইডে কি আছে, ইউ আছে, এটার মাত্রা তুমি দেখবে কত আসে, এবং সঙ্গে কত আছে এটি, এটার মাত্রা তুমি দেখবে কত আছে। যদি তিনটার মাত্রা সেম সেম হয় তাহলে বলবো যে এটা মাত্রাগতভাবে এই সমীকরণটা কারেক্ট আছে, না হলে ভুল হবে। আর যেহেতু আমরা এটা ছোটবেলা থেকে পড়ে আসছি, এটা কারেক্ট কি হবে, ভুল ভুল আর কেন হবে। তো আমরা জাস্ট জিনিসটা চেক করব। তো বি এর মাত্রা হবে, আমরা পড়েছি ব্যাগের মাত্রা lt - 1, আমরা ডাইরেক্টলি পড়েছি এটা lt - 1, আর বেশি ভাঙানোর দরকার নেই, যেভাবে যেভাবে পড়েছো সেভাবে তুমি ডাইরেক্টলি লিখে দেবে lt - 1। এটা হচ্ছে অন্তিম বেগ, এটা হচ্ছে প্রাথমিক বেগ। অন্তিম আর প্রাথমিক এটা হচ্ছে ডিফারেন্ট কনসেপ্ট, জাস্ট একটা আলাদা আলাদা কনসেপ্ট, কিন্তু কোয়ান্টিটি ভৌত রাশি কিন্তু এটাও ব্যাগ এটাও ব্যাগ, তাহলে এটার মাত্রা যা হবে এটার মাত্রাও কি হবে, সেম হবে। তাহলে এটা ইউ এর মাত্রা কি হবে, lt - 1ই হবে। আচ্ছা, এখানে তুমি এইটা খেয়াল করো, এইটা এটি, এই মান হচ্ছে ত্বরণ, ত্বরণকে লিখবো আমরা কত, ত্বরণের মাত্রা হচ্ছে lt - 2, সঙ্গে সময়ের মাত্রা কত হবে, ক্যাপিটাল টি। তাহলে আলটিমেটলি এখানে কত পেলাম আমরা, lt - 1। তাহলে এবার দেখো লেফট হ্যান্ড সাইড সবগুলোর মাত্রা lt - 1 lt - 1 lt - 1। এবার আমরা লিখতে পারি যে v এর মাত্রা, তারপরে u এর মাত্রা, তারপরে at এর মাত্রা, সবগুলোর মাত্রা কি, সবগুলোর মাত্রা কিন্তু আমাদের কি চলে আসলো, সেম চলে আসলো। তাহলে আমরা বলতে পারি যে মাত্রাগতভাবে সমীকরণটি নির্ভুল। মাত্রাগতভাবে সমীকরণটি কি নির্ভুল। ঠিক আছে, এই জিনিসটা লিখতে হবে তোমাকে। তারপরে দেখো আমরা আরেকটা সমীকরণ যদি এখানে প্রুফ করি কারেক্ট আছে কিনা, যেমন s ut + হাফ at স্কয়ার, এটা একটা সমীকরণ আমরা পড়েছিলাম, হাফ at স্কয়ার। তো এখানে তুমি খেয়াল করো, সিমিলার প্রসেস যদি আমরা করি, এখানে লেফট হ্যান্ড সাইডে কি আছে, s আছে। s মানে কিন্তু সরণ, s মানে সরণ বা দূরত্ব যাই বলো তুমি, এটার মাত্রা কি হবে, এটার মাত্রা হবে l, এটার মাত্রা হবে কত, ক্যাপিটাল L। আর ওইদিকে দেখো রাইট হ্যান্ড সাইডের মধ্যে আছে কে, ut, আছে এখানে কে, ut। তো ut এর যদি তুমি মাত্রা বার করো, u মানে কি, u মানে হচ্ছে ব্যাগের মাত্রা কত, lt - 1, আর সঙ্গে আছে t, t কে তুমি মাল্টিপ্লাই করো এখানে, তো t এর পাওয়ার -1 এখানে +1, এই দুইটা ক্যান্সেলেশন হয়ে 1 হয়ে যাবে, থাকবে শুধু কত, l, থাকবে শুধু কত, l। পাওয়ার -1 আর +1 এড করলে পাওয়ারে 0 হবে, পাওয়ারে 0 মানে কত হয়ে যাবে, 1। তো t এর এই পোরশনটা 1 হয়ে গেলে থাকবে শুধু কত, l। তারপরে এবং এটা করো হাফ এট স্কয়ার, এখানে হাফ এট স্কয়ারের মধ্যে হাফ এর কোনো লেখার দরকার নেই, হাফ এর কোনো মাত্রা হবে না, মাত্রা হবে শুধু কার, মাত্রা হবে শুধু এট স্কয়ারের। তো এট স্কয়ারের মাত্রা হবে a মানে কি, ত্বরণ, ত্বরণের মাত্রা হচ্ছে কত, lt - 2, সঙ্গে হবে কত, t স্কয়ার, t স্কয়ার। তাহলে আলটিমেটলি মাত্রা কত হবে, l, আবার পাওয়ার -2 +2 ক্যান্সেলেশন হয়ে l হয়ে থাকবে শুধু কত, l। তারপর ওই লাইনটা লিখে দেবে যে s এর মাত্রা, ut এর মাত্রা, হাফ at স্কয়ারের মাত্রা, সবগুলোর মাত্রা কি সেম, বাস মাত্রাগতভাবে সমীকরণটি নির্ভুল। সেম ভাবে তুমি এই জিনিসটা চেক করতে পারো, v স্কয়ার u স্কয়ার + 2as গতির তৃতীয় সমীকরণ এটা। তারপরে আরেকটা খুব ইম্পর্টেন্ট আছে, যেটা এনসিইআরটি বইয়ে আছে এই সমীকরণটা চেক করা, যেটা হচ্ছে হাফ mv স্কয়ার, হাফ mv স্কয়ার mgh। এটা হচ্ছে গতিশক্তি রাশিমালা, এটা হচ্ছে স্থিতিশক্তি রাশিমালা, মানে গতিশক্তি আর স্থিতিশক্তি মাত্রাগতভাবে একই, এটা প্রমাণ করতে বলছে। তো এটা আমি করি, এটা তোমরা বাড়িতে করে নেবে, হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে। এটা আমি করি, দেখো এখানে লেফট হ্যান্ড সাইড mv স্কয়ার, লেফট হ্যান্ড সাইড mv স্কয়ার, দেখো এতগুলা করিয়েছি, দুইটা করিয়েছি, তিনটা করাচ্ছি, এটা আশা করি তোমাদের প্রবলেম হবে না, এটা পারবে করতে, এটা নিজেরা ট্রাই করবে, কিন্তু ট্রাই না করলে হবে না। mv স্কয়ারের মাত্রা দরকার আমার, ভরের মাত্রা হচ্ছে m, আর বেগের মাত্রা কত, lt -1। দেখো এটা পুরো স্কয়ার আছে কিন্তু, তো স্কয়ার থাকলে তোমাকে কি করতে হবে, এটার উপর আলাদা করে স্কয়ার দিতে হবে। তাহলে m, এবার l এর উপরে স্কয়ার আসলে l স্কয়ার,
t এর সঙ্গে এখানে স্কয়ার মাল্টিপ্লাই হলে হবে কত ml স্কয়ার t মাইনাস 2 কত হবে ml স্কয়ার t মাইনাস 2 এটা হবে কি হাফ m স্কয়ারের মাত্রা সঙ্গে আছে mth এটা করতে হবে আমাদের এটা যদি তুমি মাত্রা করো তাহলে কত হবে একটু মিডলে একটু স্পেস থাকবে আমার এখানে জায়গা নেই মিডলে একটু স্পেস থাকবে স্পেস রেখে করবে একটা খাতা লেফট সাইডে আর একটা খাতা রাইট সাইডে তাহলে তুমি একদম ফুল মার্কস পাবে ভরের মাত্রা ক্যাপিটাল M জি মানে কি অভিকর্ষ ত্বরণ ত্বরণের মাত্রা জি মানে হচ্ছে কিন্তু অভিকর্ষ ত্বরণ এটা অভিকর্ষ ত্বরণ ত্বরণেরই একটা পার্ট মানে ওয়ান টাইপ অফ ত্বরণ তো এখানে আমরা মাত্রা কি ইউজ করব ত্বরণের মাত্রা ইউজ করব LD - 2 আর h হলে হবে h মানে হচ্ছে দৈর্ঘ্য দৈর্ঘ্য হলে হবে l তাহলে আলটিমেটলি মাত্রা কত হয়ে যাবে m l স্কয়ার t কত মাইনাস দেখো মাত্রা কত হবে দুটোটা সেম সেম চলে আসলো লিখবে হাফ mv স্কয়ার mvh মাত্রা চলো নেক্সট দেখি reducing relation among the physical quantities reducing relation among the physical quantities এটা হচ্ছে আমাদের 2 নম্বর মাত্রা বিশ্লেষণের 2 নম্বর প্রয়োগ reducing relation among the physical quantities তো বিভিন্ন ভৌত রাশির মধ্যে আমরা মাত্রা বার করতে পারি যেমন ধরো F m a নিউটনের দ্বিতীয় গতি সূত্র F m a আমরা কি করি ইন জেনারেলি ফর্মুলা প্রুফ করে নিউটনের সূত্র কাজে লাগিয়ে বাট তুমি তুমি এটা মাত্রা ইউজ করো এই ফর্মুলা প্রুফ করতে পারো মাত্রা ইউজ করে এই ফর্মুলা প্রুফ করতে পারো এটা তোমার জন্য আরেকটু সহজ হবে ওই ফর্মুলা ছাড়াই তুমি কোনো কনসেপ্ট ছাড়াই মাত্রা ইউজ লাগিয়ে তুমি ফর্মুলা প্রুফ করতে পারো এটা খুবই সহজ পরীক্ষায় আসার মতো জিনিস না আমরা ইম্পর্টেন্ট যেগুলো এগুলা করি দেখো যেমন এখানে এই কোশ্চেনটা তুমি খেয়াল করো এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট আছে আমাদের জন্য দেখো একটি সরল দোলকের দোলনকাল ক্যাপিটাল T তারপরে পিণ্ডের ভর m সুতার দৈর্ঘ্য হচ্ছে l অভিকর্ষ ত্বরণ হচ্ছে g হলে সরল দোলকের দোলনকালের রাশিমালাটি প্রতিষ্ঠা করো সরল দোলকের দোলনকালের রাশিমালা আমরা এখানে প্রতিষ্ঠা করব তো জিনিসটা আমি একটু বুঝিয়ে দিই তোমাদের ব্যাপারটা কি এইটা হচ্ছে সরল দোলক এটা হচ্ছে একটা সরল দোলক যেখানে এই জায়গায় জিনিসটা বলা হয় বব নিচে যে জিনিসটা ঝুলন্ত অবস্থায় থাকবে সেটাকে বলা হয় বব বা পিণ্ড তোমরা যে ইয়েতে ওঠো দোলনাতে ওঠো দোলনার মধ্যে যেটার মধ্যে বসো সেই জিনিসটাকে বলা হয় কি সেই জিনিসটাকে তুমি কম্পেয়ার করতে পারো এটার সঙ্গে বব বা এটা সরল দোলক না এটা দোলনা এটা সরল দোলক না সরল দোলকের কন্ডিশনটা আলাদা তো এখানে এটা একটা সরল দোলক এখানে এখানে এই যে পিণ্ড এই পিণ্ডের ভর হচ্ছে m এই সুতার দৈর্ঘ্য হচ্ছে কত l এই সুতার দৈর্ঘ্য হচ্ছে l ক্লিয়ার তারপরে এখানে তারপরে যে অভিকর্ষ ত্বরণ কাজে লাগবে সেটা হচ্ছে কত g তোমাদের বার করতে হবে এটা যে যে দোলনকাল মানে কি দেখো দোলনকাল মানে হচ্ছে ধরো এই পিণ্ডটাকে ববটাকে এখানে তুমি ছেড়ে দিলে এই ববটাকে এখানে ছেড়ে দিলে তারপরে এটা যাবে যাবে আবার ফিরে আসবে এই যাওয়াতে আর আওয়াতে একবার গিয়ে যে আবার আগের অবস্থায় আসবে যে টাইমের দরকার যে সময়টা দরকার যে সময় লাগবে সেটাকে বলা হয় কি দোলনকাল এটাকে আমরা ক্যাপিটাল T দিয়ে রিপ্রেজেন্ট করব আর ফর্মুলাটা এরকম হয় 2 পাই রুট আন্ডার L বাই G ফর্মুলাটা কত হবে 2 পাই রুট আন্ডার L বাই G এই ফর্মুলাটাই আমরা এখানে প্রুফ করব দেখো আমরা এটা ফর্মুলা প্রুফ করার সিস্টেম অন্যরকম বাট আমরা এখানে মাত্রা দিয়ে প্রুফ করব এখানে যে প্রুফ করার সিস্টেম হচ্ছে তুমি দেখো এই যে সরল দোলকের দোলনকাল T এটা কার উপর নির্ভর করে এটা নির্ভর করে ভরের উপরে পিণ্ডের ভর m সুতার দৈর্ঘ্য l অভিকর্ষ ত্বরণ g এর উপর নির্ভর করছে তো নির্ভর যদি করে আমরা ডাইরেক্টলি লিখব T ইকুয়াল টু k প্রথমে লিখব কত পিণ্ডের ভর m এটার উপর নির্ভর করছে সুতার দৈর্ঘ্য l এর উপর নির্ভর করছে m l এর উপর নির্ভর করছে g এর উপর নির্ভর করছে এভাবে আমরা লিখব k মানে একটা কনস্ট্যান্ট এই কনস্ট্যান্টটাকে তোমাকে সঙ্গে সঙ্গে রাখতে হবে k মানে কনস্ট্যান্ট এটাকে তোমার রাখতে হবে এটা না রাখলে আবার ভুল হয়ে যাবে k মানে এখানে k মানে এখানে হচ্ছে কি কনস্ট্যান্ট তো এখানে এই যে দোলনকালের রাশিমালা কার উপর নির্ভর করছে পিণ্ডের ভর m সুতার দৈর্ঘ্য l আর অভিকর্ষ ত্বরণ হচ্ছে g এইবার এই যে নির্ভর করছে ঠিক আছে দোলনকাল ভরের উপর নির্ভর করে কিন্তু কিভাবে নির্ভর করে তা আমরা জানি না এটা কি ভরের সঙ্গে ডাইরেক্টলি সমানুপাতিক হবে
নাকি ভরের সঙ্গে স্কয়ারের সঙ্গে সমানুপাতিক হবে তা আমরা জানি না, কিন্তু কোশ্চেনে বলেছে যে শুধু নির্ভর করে, রিলেশনটা নির্ভর করে, কিন্তু কিভাবে নির্ভর করে আমরা জানি না, পাওয়ার কিভাবে জানি না, পাওয়ার কিন্তু হাফও হতে পারে। আমরা কি করব এখানে, এখানে ভর এম এল জি সবগুলোর উপরে পাওয়ার আমরা কিছু না কিছু বসাবো, কারণ পাওয়ারের কথা কিছু বলেনি, পাওয়ারটা আমরা জানি না। তো এখানে এম এর উপরে বসাবো পাওয়ার এক্স, এল এর উপরে বসাবো পাওয়ার ওয়াই, জি এর উপরে বসাবো পাওয়ার কত, জেড। এম এক্স ওয়াই জেড বসাবো পাওয়ার। এইবার আমরা জানি সমমাত্রিকতার নীতি অনুযায়ী যে দুনো দিকের মাত্রা কি হতে পারে, সেম সেম হতে লাগবে, না হলে কিন্তু সমীকরণটা ভুল হবে। তাহলে এই বাঁ দিকের মাত্রা আর এই যে ডান দিকের মাত্রা, কে এই জায়গায় কে থাকবে এটা বাদ দিয়ে বাকি ক্যালকুলেশন করো। m টু দি পাওয়ার x, l টু দি পাওয়ার y আর g টু দি পাওয়ার হচ্ছে কত, z। এই মাত্রা সব কি হতে হবে, সেম সেম হতে হবে বাঁ দিকে আর ডান দিকে। এখানে তুমি খেয়াল করো t মানে কি, t মানে তো টাইম, সময়ের মাত্রা কত হবে, সময়ের মাত্রা t, আর কিছু হবে না, এটার মাত্রা t হবে। আর এদিকে তুমি খেয়াল করো ভরের মাত্রা কত, ক্যাপিটাল M, ক্যাপিটাল M, এটার পাওয়ার কত হবে x। l মানে কি দৈর্ঘ্য, দৈর্ঘ্যের মাত্রা কত, ক্যাপিটাল L, এটার পাওয়ার কি হবে, এটার পাওয়ার হবে y। g মানে কি অভিকর্ষ ত্বরণ, ত্বরণের মাত্রা lt - 2, এটার পাওয়ার কত হবে, z হবে। এবার তুমি খেয়াল করো বাঁদিকে আমরা একটা, বাঁদিকে এখানে শুধু t আছে, ml তো নেই। তো আমরা একটা কাজ করি, এখানে m এর পাওয়ারে 0 বসাতে পারি, l এর পাওয়ারে 0 বসাতে পারি, t লিখতে পারি। পাওয়ার 0 মানে নেই, নেই তার জন্য পাওয়ার বসিয়েছি 0। তারপর এখানে তুমি খেয়াল করো, এখানে তুমি খেয়াল করো বাঁদিকে m এর কত, m এর পাওয়ার আছে কত, m এর পাওয়ার হবে x, আর এখানে m নেই। l দেখো, l এর পাওয়ার এখানে আছে কত, y, আর এখানেও l এর পাওয়ার কত আসবে, z। তো যেহেতু গুণে আছে পাওয়ারগুলো প্লাস হবে, কত হবে, y প্লাস z হবে। আবার এখানে আছে t, t এর পাওয়ার কত, -2z, -2z। এবার তুমি খেয়াল করো দুনো দিকের মাত্রা কিন্তু সেম, দুনো দিকের এদিকে mlt আছে, এদিকে mlt আছে। তো আমরা কি করব, কম্পেয়ার করব বাঁ দিকের ml পাওয়ার, ডান দিকের ml পাওয়ার, পাওয়ারগুলোকে আমরা কম্পেয়ার করব এখন, m এর পাওয়ার, l এর পাওয়ার, t এর পাওয়ার, এই পাওয়ারগুলোকে আমরা এখন কি করব, কম্পেয়ার করব। তো তুমি যদি পাওয়ারগুলো কম্পেয়ার করো তাহলে ডান দিকে m এর পাওয়ার কত, x, বাঁ দিকে m এর পাওয়ার কত, 0, তাহলে x এর মান কত হবে, 0। ডান দিকে m এর l এর পাওয়ার কত, y প্লাস z, বাঁ দিকে l এর পাওয়ার কত, 0। আচ্ছা এটা থাক, এখন বাকিটা করো। ডান দিকে t এর পাওয়ার কত, -2z, বাঁ দিকে t এর পাওয়ার কত, কিছু নেই মানে 1 আছে, 1। তাহলে এখানে আমরা z কত লিখতে পারি, z -1/2, 2 নিচে আসবে, মাইনাসটা রাইট সাইডে নিয়ে গেলে -1/2। আর ওইদিকে y প্লাস z এর ভ্যালু কত, -1/2, এখানে z এর ভ্যালু লিখো -1/2 0, তাহলে y এর ভ্যালু কত হবে, প্লাসের হাফ হবে। দেখো আমাদের মোটিভ হচ্ছে এই জিনিসটা করার পরে যে পাওয়ারগুলো আমরা ধরেছিলাম x y z, ওই পাওয়ারগুলো আমাদের বার করতে হবে। x x y z এই পাওয়ারগুলো আমাদের বার করতে হবে, বার করে নিলেই তুমি आंसर পেয়ে যাবে, তারপরে আর কোনো সমস্যা নেই, বার করে নিলেই তুমি आंसर পেয়ে যাবে। এখন দেখো আমরা এটা বানাচ্ছি, এখানে মানটা বসিয়ে দাও। t তাহলে কত হবে, k, m এর পাওয়ার কত, m এর পাওয়ার 0, তো m এর পাওয়ার হবে 0। l এর পাওয়ার কত, l এর পাওয়ার হবে এখানে কত, y, আর y এর মান কত, হাফ, তাহলে l এর পাওয়ার হবে হাফ। g, g এর পাওয়ার কত, z, এখানে z এর মান কত, -হাফ, z এর মান কত, -হাফ। m এর পাওয়ার 0, 0 মানে এটার মান 1, পাওয়ার 0 মানে এটার মান কত, 1। l এর পাওয়ার হাফ, l এর পাওয়ার হাফ যেভাবে আছে সেভাবে থাক। এখানে g এর পাওয়ার কত, -হাফ, তো পাওয়ার মাইনাস থাকলে এটাকে আমি উল্টিয়ে লিখতে পারি, g এর পাওয়ার নিচে লিখো, g এর পাওয়ার হাফ। এইবার k, তুমি এখানে খেয়াল করো l এর পাওয়ার হাফ কে লেখা যায় রুট, রুট আন্ডার মানে পাওয়ার হাফ মানে হবে কি রুট, নিচেও কত, g হাফ মানে কত, রুট আন্ডার g। সুতরাং p কত, k রুট আন্ডার l বাই g। এটা হচ্ছে আমাদের সরল দৈর্ঘ্যের দোলনকালের রাশিমালা। এখন তোমরা বলবে যে স্যার প্রথমত ফর্মুলাটা আরেক রকম ছিল, সামনে 2 পাই ছিল, তো এখানে এই যে k এর মান,
এই k এর মান অ্যাকচুয়ালি হবে 2 পাই, আলটিমেটলি ফর্মুলাটা এরকম হবে 2 পাই রুট আন্ডার l বাই g। এখন এই k এর মান তুমি এখানে বার করতে পারবে না, k এর মান তুমি ডাইরেক্টলি মনে রাখতে হবে, কারণ মাত্রা বিশ্লেষণের এটা একটা সীমাবদ্ধতা বা বলতে পারো লিমিটেশন। মাত্রা বিশ্লেষণের সাহায্যে তুমি ভৌত রাশিগুলো বার করতে পারবে, ভৌত রাশিগুলোর মধ্যে রিলেশন কি ছিল এটা বার করতে পারবে, কিন্তু তার সঙ্গে যে কনস্ট্যান্ট থাকবে, ধ্রুবক থাকবে, ধ্রুবকের মান তুমি এই মাত্রার সাহায্যে বার করতে পারবে না। এটা বলতে পারো একটা লিমিটেশন বা আমাদের সীমাবদ্ধতা, যেটা আমরা পারবো না বার করতে। তারপরে দেখো বলছে যে মুক্তি বেগ, আরেকটা কোশ্চেন খুব ইম্পর্টেন্ট। মুক্তি বেগ, কোন বস্তুর মুক্তি বেগ v, ওই বস্তুর ব্যাসার্ধ r, অভিকর্ষীয় ত্বরণ যদি হয় g, তাহলে মুক্তি বেগের রাশিমালাটি প্রতিষ্ঠা করো। মুক্তি বেগের রাশিমালার ফর্মুলা হবে v √r g, এমন একটা ফর্মুলা আছে। এই জিনিসটা আমরা কি করব, প্রুফ করব। দেখো প্রথমটা যদি বুঝতে পারো এবার, তাহলে এগুলার ফুল প্রবলেম হবে না। মুক্তি বেগ v কার উপর নির্ভর করছে, নির্ভর করছে k, ব্যাসার্ধের উপর নির্ভর করছে। ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ r, এটার পাওয়ার নাও x, আর হচ্ছে অভিকর্ষীয় ত্বরণ, এটার পাওয়ার নাও কত y। দুইটা রাশি আছে এখানে, পাওয়ার x আর y। তারপরে উভয় দিকের মাত্রা তোমার কি হতে হবে, মাত্রা তোমার সেম সেম হতে লাগবে। উভয় দিকে তোমার মাত্রা সেম সেম হতে লাগবে। এইদিকে v এর মাত্রা আর এইদিকে এই সবটার মাত্রা তোমার কি হতে লাগবে, সেম সেম হতে লাগবে। তো v এর মাত্রা কত, lt - 1, আর ওইদিকে k কে বাইরে নিয়ে আসো, k এর কোনো দরকার নেই আমার। r মানে কত, পাওয়ার l, r মানে কত, পাওয়ার হচ্ছে l। ব্যাসার্ধের পাওয়ার কত হবে, দৈর্ঘ্যের দৈর্ঘ্য হবে পাওয়ার x, ব্যাসার্ধের মাত্রা কত হবে, l হবে পাওয়ার x। g মানে অভিকর্ষীয় ত্বরণ, lt - 2 পাওয়ার y। তারপরে দেখো এদিকে দেখো lt - 1, আর এদিকে এখানে m2 নেই, m নেই, তাহলে m বাদ দাও। l এর পাওয়ার কত হবে এখানে x, আর l এর পাওয়ার এখানে কত হবে y, তাহলে এখানে x + y হবে। আর ওইদিকে t এর পাওয়ার কত, t এর পাওয়ার হচ্ছে -2y হবে এরকম। এবার তুমি কম্পেয়ার করো বাঁ দিকে ডান দিকে। প্রথমে l এর পাওয়ার কত, এদিকে x + y, আর এদিকে l এর পাওয়ার কত 1, তো লেখো এদিকে 1। তারপর রাইট সাইডে t এর পাওয়ার কত, -2y, আর এদিকে t এর পাওয়ার কত, -1, মাইনাস মাইনাস ক্যান্সেল করো, y এর ভ্যালু কত হবে 1/2, y এর ভ্যালু হবে 1/2। ঠিকভাবে এখানে y এর মান বসিয়ে দাও, x প্লাস কত হবে 1/2 = 1, তাহলে x এর ভ্যালু কত হবে -1/2। একটা সেকেন্ড, এখানে হবে কত তাহলে, x y এর ভ্যালু x সরি সরি না, এদিকে তো 1 আছে, তো 1 থেকে মাইনাস করতে হবে। তো 1 - 1/2 করলে এটার পাওয়ারও হাফই হবে, মাইনাস হবে না, x এর পাওয়ার হাফই হবে। তো তুমি এবার সমীকরণটা বার করবে। দেখো ফর্মুলা যদি তুমি এবার বানাও, v কত বলেছিলাম, v k r টু দি পাওয়ার x g টু দি পাওয়ার y। তো x এর মানও হাফ, y এর মানও কত হাফ, k r টু দি পাওয়ার হাফ g টু দি পাওয়ার হাফ। তো আমি বলেছিলাম যে পাওয়ার হাফ মানে কত, পাওয়ার হাফ মানে রুট, আর এখানে কত হবে √g। দেয়ারফর v কত, k √r g। এটা হচ্ছে মুক্তিবেগের রাশিমালা। মুক্তিবেগের রাশিমালা, এখানে k এর মান হয়ে যায় 1, তাহলে v কত √r g। এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে যে অভিকেন্দ্র ত্বরণ a, বস্তুর বেগ v, বৃত্তপথের ব্যাসার্ধ r এর উপর নির্ভরশীল। বলছে যে মাত্রা বিশ্লেষণের মাধ্যমে অভিকেন্দ্র ত্বরণের রাশিমালাটি নির্ণয় করো। অভিকেন্দ্র বল F হলে এর রাশিমালাও নির্ণয় করো। অভিকেন্দ্র বলের রাশিমালা নির্ণয় করতে বলছে, অভিকেন্দ্র ত্বরণের রাশিমালা। ত্বরণ বার করলে বল এমনি বার করতে পারবে, কারণ বল হচ্ছে ভর ইনটু ত্বরণ। ত্বরণের সঙ্গে ভর গুণ করে দিলেই চলে আসবে কি বল, মানে F কত ma। তো আমরা কি এই বার করি। দেখো বলছে অভিকেন্দ্র ত্বরণ, এই ত্বরণ কার উপর নির্ভরশীল, বস্তুর বেগ, বেগ মানে বেগের উপরে পাওয়ার নাও x, বৃত্তপথের ব্যাসার্ধ r, r এর উপরে পাওয়ার নাও y।
উভয় দিকের মাত্রা সেম সেম হবে, এটার মাত্রা সেম সেম হবে। ত্বরণের মাত্রা হচ্ছে LT - 2, ত্বরণের মাত্রা হচ্ছে কত LT - 2, কে বেগের মাত্রা কত LT - 1, এটার পাওয়ার হবে কত x, আর ব্যাসার্ধ মানে হচ্ছে r, এটার পাওয়ার কত, এটাকে লিখব আমরা কত l, এটার পাওয়ার কত হবে, এটার পাওয়ার হবে y, এটার পাওয়ার হবে y। এখানে থাকবে কত LT - 2, আর এদিকে দেখো তুমি কে l এর পাওয়ার কত আছে এখানে x, আর এদিকে কত l এর পাওয়ার y, তাহলে x + y, আবার সঙ্গে t এর পাওয়ার এখানে কত -x। এবার তুমি কম্পেয়ার যদি করো তাহলে ডান দিকে -x, বাম দিকে কত -2, -x কত হবে -2, -x -2, x মাইনাস ক্যান্সেল, x কত হবে 2 হবে, আর সঙ্গে আছে কত x + y, আর এদিকে এর পর কত 1 1, তাহলে x + 2 কত হবে 1, তাহলে x কত হবে -1 হবে। ক্যালকুলেশন করলে কত হবে, x -1 দেখা যাচ্ছে কিনা এটা স্ক্রিনে? তাহলে x এর ভ্যালু কত পাবো আমরা এখানে -1। ঠিক আছে, চলো এবার তুমি আমি যদি ফর্মুলা বানাই a কত হবে k b⁴x, x এর জায়গায় হবে -1, আর r এর জায়গায় কত হবে, r এর জায়গায় হবে কত 2, তাহলে a এখানে উপরে হবে r², b⁻−1 কে b কে নিচে নিয়ে যাও হয়ে যাবে, আর k এর মান কিন্তু এখানে 1 হয়ে যায়, যেহেতু এটা আমাদের বার করতে পারবো না, মনে রাখতে হবে k এর মান 1। তো এখানে এটা হচ্ছে অভিকেন্দ্র ত্বরণের রাশিমালা। যদি বলে বল কত, অভিকেন্দ্র বল কত, বলের সূত্র হচ্ছে ভর ইনটু ত্বরণ, তাহলে তুমি m অভিকেন্দ্র বলের রাশিমালা mv² কত হবে, একটা সেকেন্ড, এখানে ধরেছি আমি প্রথমে ধরেছিলাম v, তাহলে সরি এটা v এর পাওয়ারে 2 হবে, v এর পাওয়ারে হবে কত, v এর পাওয়ার হবে 2, v এর পাওয়ার হবে কত 2, আর r এর পাওয়ার কত হবে -1, এরকম হবে। জিনিসটা এরকম হবে, দেখো এরকম হবে a উপর হবে v² নিচে হবে r, তাহলে বলের মান কত হবে m v² কত হবে r। এটা হচ্ছে অভিকেন্দ্র বলের রাশিমালা। আমরা মাত্রা বিশ্লেষণের সাহায্যে, দেখো মাত্রা বিশ্লেষণের সাহায্যে আমরা সব ফর্মুলা কিভাবে বার করতে পারছি। ঠিক আছে, তারপরে দেখো এরকম টাইপের কোশ্চেন আসে, অনেক সময় কি করবে তোমাকে এই কোশ্চেন অনেক ভাবে বানিয়ে দেয়। কি রকম ভাবে বানিয়ে দেবে কোশ্চেন, তোমাকে বলবে যে বল F, দৈর্ঘ্য L, সময় T, মৌলিক ভৌত রাশি। দেখো এখানে আমরা জানি মৌলিক ভৌত রাশি mLT বা প্রবাহ মাত্রা A, তাপমাত্রা K, এগুলা মৌলিক ভৌত রাশি। কিন্তু তারা কি করবে কোশ্চেন, মানে এক্সামিনার কি করবে, কোশ্চেনের মধ্যেই বলে দিবে বল একটা মৌলিক ভৌত রাশি। বল লব্ধ ভৌত রাশি বলছে না, কিন্তু বল একটা মৌলিক ভৌত রাশি হলে তাহলে ভরের মাত্রা নির্ণয় করো। এখানে ভর হচ্ছে একটা লব্ধ ভৌত রাশি, এটার মাত্রা তুমি বার করো। বুঝতে পারলে? তো এরকম ভাবে কোশ্চেন বানিয়ে দেখ, যে কোনো কোশ্চেন আসুক কিভাবে সলভ করবে দেখো, এখন তো এখন পর্যন্ত আমরা যেভাবে করছিলাম সেম ভাবেই করবে। ভর এখানে কনস্ট্যান্ট নেওয়ার দরকার নেই, ডিলিট করতে পারো। এই ভর কার উপর নির্ভরশীল, বলের উপর নির্ভরশীল, দৈর্ঘ্যের উপর নির্ভরশীল L, সময়ের উপর নির্ভরশীল T। ঠিক আছে, এগুলাকে মৌলিক ভৌত রাশি বলছে। মানে ভর মৌলিক ভৌত রাশি মানে কি, মানে ভর এই তিনটা জিনিসের উপর ভর নির্ভরশীল, এটা তারা বলতে চাইছে। তো যদি এই তিনটা জিনিসের উপর নির্ভরশীল হয় তাহলে আমরা এই তিনটা জিনিস F, L, T, এই তিনটা জিনিসের পাওয়ার বসিয়ে দিই x, y, z। কনস্ট্যান্ট তুমি রাখলেও পারো, না রাখলেও পারো, কোনো অসুবিধা নেই। এই ভরের মাত্রা আর এই সবগুলোর মাত্রা কি হবে, সেম সেম হবে। ভরের মাত্রা হচ্ছে ক্যাপিটাল M, বলের মাত্রা এটা তোমার ঠিকঠাক বসাতে হবে, বলের মাত্রা m l p - 2, সবটার উপরে পাওয়ার কত হবে x। তারপরে l এর মাত্রা তো l ই হবে, দৈর্ঘ্যের মাত্রা দৈর্ঘ্য y, আর t এর মাত্রা t হবে, কত হবে z। তাহলে এবার আমি বাদ দিকে লিখছি m l এর পাওয়ার 0, t এর পাওয়ার 0, এরকম ভাবে লিখছি m l এর পাওয়ার 0, t এর পাওয়ার 0। ডান দিকে m এর পাওয়ার কত হবে, m এর পাওয়ার হবে x, m আর নেই,
l এর পাওয়ার এখানে কত x, এখানেও আছে l, l এর পাওয়ার কত হবে y। আর দেখো t, t এর পাওয়ার এখানে কত হবে -2x, আর t এর পাওয়ার এখানে কত হবে z। এবার তুমি খেয়াল করো বাঁদিকে কম্পেয়ার করবে আবার সেম আগের মতো কাজ। এখানে m এর পাওয়ার আছে কত 1, তো ডান দিকে m এর পাওয়ার x, বাঁ দিকে m এর পাওয়ার 1, তারপর ওইদিকে দেখো x প্লাস y, আর এদিকে কত 0, তাহলে x এর মান 1 প্লাস y 0, তাহলে x এর মান কত হবে, সরি y এর মান কত হবে -1 হবে। তারপর দেখো এদিকে t এর পাওয়ার হচ্ছে -2x প্লাস z ইকুয়াল টু, এদিকে t এর পাওয়ার কত হবে 0, এখানে -2 ইনটু x এর মান কত, x এর মান 1 প্লাস z ইকুয়াল টু 0। এই x y z এর মান হলে বার করা হচ্ছে মেইন কাজ, তারপর তো বাকিটা বসিয়ে দিলে আনসার পেয়ে যাবে। তাহলে z এর ভ্যালু কত হবে, এখানে -2 টা রাইট সাইডে গেলে হবে প্লাস। তো এখানে তুমি দেখো, এখানে তুমি খেয়াল করো, এখানে m এর যে ভরের যে মাত্রা হবে, ভরের মাত্রা কি পাবো আমরা f, f এর পাওয়ার ছিল x, x এর ভ্যালু কত, x এর ভ্যালু 1, f এর পাওয়ার 1, l এর পাওয়ার ছিল y, তো l এর পাওয়ার কত হবে -1, আর t এর পাওয়ার z, t এর পাওয়ার 2, t এর পাওয়ার কত হবে 2 হবে। তাহলে এটা হবে কি, এটা হবে ভরের মাত্রা f l - 1 t স্কয়ার। তারপরে আশা করি এগুলো সম্পর্কে আর কোনো প্রবলেম হবে না, আমরা আরো কোশ্চেন করব যদিও। তারপরে দেখো এখানে এটা লিমিটেশন আমরা অলরেডি জানি, আমরা বুঝে গেছি কি কি লিমিটেশন আছে। দেখো একটা হচ্ছে মাত্রা বিশ্লেষণের সীমাবদ্ধতা, মাত্রা বিশ্লেষণের সীমাবদ্ধতা মানে লিমিটেশন, মাত্রার সাহায্যে আমরা কি যে কাজগুলি করতে পারবো না, যেগুলো বার করতে পারবো না, এটাই তার লিমিটেশন। ঠিক আছে, যেমন আমাদের লিমিটেশন কি, আমাদের আমি যদি বলি আমাদের একটা লিমিটেশন কি, আমাদের একটা লিমিটেশন হচ্ছে আমরা 24 ঘন্টার বেশি 24 ঘন্টার বেশি আমরা কাজ করতে পারবো না। ঠিক আছে, কারণ একটা দিনের মধ্যে টোটাল 24 ঘন্টা থাকে, তার থেকে বেশি তুমি কিছু চাইলেও করতে পারবে না। এটা একটা एग्जांपल হিসেবে নিলাম আমি। সেখানে মাত্রার একটা সীমাবদ্ধতা আছে, যেটা যে সীমাবদ্ধতা মানে মাত্রা সাহায্যে আমরা ওই কাজটা করতে পারবো না। কি করতে পারবো না, কোনো সম্পর্কে তিনটির বেশি ভৌত রাশি থাকলে মাত্রা নির্ণয় করা, সেটির মাত্রা নির্ণয় করা সম্ভব নয়। দেখো আমরা যতগুলো एग्जांपल পড়েছি এর আগে, সবগুলো एग्जांपलের মধ্যে দুইটা রাশি ছিল না হয় তিনটা রাশি ছিল, তিনটার বেশি রাশি থাকলে মাত্রা বার করা পসিবলই না, পারবোই না আমরা। আবার তোমরা বলতে পারো যে স্যার এক্স ওয়াই জেড আমি না ধরে এক্স ওয়াই জেড এর সঙ্গে যদি আরেকটা মাত্রা কিছু 4 নাম্বার কোয়ান্টিটির মাত্রা ধরে নিয়ে আমি ধরো পি ধরে নিলাম, করতে পারি, বাট এরকম ভাবে হয় না। তুমি ট্রাই করে দেখো, হবে না এটা সলিউশন। সমীকরণে অবস্থিত ধ্রুবকের মান সম্পর্কে কিছু জানা যায় না। আমরা বুঝতে পেরেছি এটা যে ধ্রুবকের মান আমরা বার করতে পারবো না সমীকরণ থেকে মাত্রার সাহায্যে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট টপিক এটা, পরীক্ষায় আসে। চলো নেক্সট দেখি আমরা। চলো নেক্সট দেখি আমরা কিছু কোশ্চেন আমরা ডিসকাস করব এখানে। কৌণিক ভরবেগের মাত্রিয় সংকেত কি? কৌণিক ভরবেগের ডাইমেনশনাল ফর্মুলা ফর অ্যাঙ্গুলার মোমেন্টাম। তো এখানে তুমি খেয়াল করো, কৌণিক ভরবেগের আমরা পড়ে নিয়ে আগে, বাট এখানে আমি কৌণিক ভরবেগের সূত্রটা তোমাদের লিখে দিচ্ছি। কৌণিক ভরবেগের সূত্র হচ্ছে, এটার সূত্র হচ্ছে L = mvr। কৌণিক ভরবেগের সূত্র হচ্ছে L = mvr। m হচ্ছে ভর, v হচ্ছে বেগ, আর হচ্ছে কি ব্যাসার্ধ। তো এখানে এই L এর যদি তুমি মাত্রা বার করো, ভরের মাত্রা হচ্ছে m, বেগের মাত্রা হচ্ছে lt - 1, আর ব্যাসার্ধের মাত্রা হচ্ছে আবার l, তো আলটিমেটলি কত হবে m l2t - 1, m l2t - 1। কোনটা হবে m l2t - 1? অপশন এ হবে এখানে আমাদের কারেক্ট आंसर। তারপর দেখো which of the following is not a direct physical quantity? নিচের কোনটি লব্ধ ভৌত রাশি নয়? নিচের কোনটি লব্ধ ভৌত রাশি নয় বলছে, লব্ধ ভৌত রাশি নয়। তো লব্ধ ভৌত রাশি আমরা পড়েছি অলরেডি যে মৌলিক, তুমি লব্ধ ভৌত রাশি অনেকগুলো আছে, এতগুলো তুমি করে পারবে না। তুমি মৌলিক ভৌত রাশি 7টা আছে, এটা জাস্ট মুখস্থ করে রাখো তাহলে হবে। কি কি আছে? দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, প্রবাহ মাত্রা, তড়িৎ প্রবাহ মাত্রা, তারপর হচ্ছে দ্বিপদটা হলো পদার্থের পরিমাণ। তো এখানে দেখো তুমি কোনটা মৌলিক লব্ধ ভৌত রাশি নয় বলছে। ঠিক আছে,
তো আয়তন একটা লব্ধভূত রাশি, দ্রুতি একটা লব্ধভূত রাশি, বল একটা লব্ধভূত রাশি, ভর কোনো লব্ধভূত রাশি নয়, ভর হচ্ছে মৌলিক ভৌত রাশি। অপশন ডি কারেক্ট आंसर। নেক্সট প্রশ্ন দেখো, এক জোড়া ভৌত রাশি যাদের মাত্রা একই তারা হলো, এখানে আমরা পড়েছিলাম যে বিভিন্ন ভৌত রাশি যাদের মাত্রা সেম সেম হয়। তো এখানে দেখো বলছে যে the pair of physical quantities that have same dimension, সেম সেম মাত্রা কার আছে আমরা পড়েছিলাম অলরেডি। বলতে পারো তুমি অপশন এ, টর্ক এবং কৃতকার্যের মাত্রা সেম সেম হয়। টর্ক এবং মাত্রা দ্বন্দ্ব, টর্ক মানে বাংলায় দ্বন্দ্ব বা দ্বন্দ্ব বলা হয়, টর্ক বলা হয়। এটার মাত্রা ছিল m l স্কয়ার t মাইনাস কেমন ছিল মাত্রা, ঠিক আছে। তারপরে দেখো এই কোশ্চেনটা দেখো, এখানে বলছে the velocity v of a particle at time t is given by a v equal to, দেওয়া আছে কত, দেওয়া আছে v equal to at plus b by t plus c। বলছে যে এখানে a b c এর মাত্রা বার করার জন্য আমরা সমমাত্রিকতা নীতিতে পড়েছি, বাঁ দিকের মাত্রা যা হবে ডান দিকের মাত্রা একেবারে সেম সেম হতে হবে। তো এখানে এই v এর মাত্রা আর at এর মাত্রা সেম সেম হতে হবে, ঠিক আছে। তো v এর মাত্রা আর এদিকে at এর মাত্রা, at কে বাদ দিয়ে দিচ্ছি, at এর মাত্রা আর v এর মাত্রা সেম সেম হতে লাগবে। a মানে কিন্তু এখানে ত্বরণ নাই, কিন্তু a মানে একটা ধ্রুবক যার মাত্রা আমাদের বার করতে হবে। কোশ্চেনে বলা আছে যে a b c, এক্ষেত্রে a b c এর মাত্রা নির্ণয় করো, a b c এর মাত্রা নির্ণয় করব। তো এখানে তুমি খেয়াল করো a t মানে তো সময়, সময়ের মাত্রা ক্যাপিটাল T, আর বেগের মাত্রা কত lt - 1। তাহলে a এর মাত্রা কত হবে, a এর মাত্রা হবে lt - 1, নিচে যাবে t, তাহলে কত হবে lt - 2। তারপরে দেখো এই দুইটা t plus c, এই দুইটা আমরা সমমাত্রিকতা নীতিতে পড়েছি, দুইটা কোয়ান্টিটিকে আমরা তখনই প্লাস করতে পারবো যদি তাদের মাত্রা কি হয় সেম সেম হয়। যদি তাদের মাত্রা সেম সেম হয় তাহলে এখানে c এর মাত্রা আর এই t এর মাত্রা সেম সেম হবে, t এর মাত্রা আর c এর মাত্রা কি সেম সেম হবে। তাহলে এখানে লিখতে পারবো কত c ইকুয়াল টু কত t। তো t মানে তো টাইম, তাহলে c এর মাত্রা কত হবে, c এর মাত্রা হবে ক্যাপিটাল T, a এর মাত্রা lt - 2, c এর মাত্রা কত ক্যাপিটাল T। আর রয়েছে কত b, এখানে দেখো b বাই t প্লাস c, এই পুরো কোয়ান্টিটি এই সবটার মাত্রা আর বাঁদিকের এই যে b এর মাত্রা এটা সেম সেম কত হবে। উপরে থাকবে b, নিচে কত t প্লাস c, t এর মাত্রা কত ক্যাপিটাল T বা c এর মাত্রা ক্যাপিটাল T। এখানে t প্লাস t মিলে 2t হবে না, কিন্তু এদের মাত্রা বার করব আমরা। এখানে t এর মাত্রা বা c এর মাত্রা সবগুলো কত হবে ক্যাপিটাল T হবে। আর এইদিকে ব্যাগের মাত্রা কত lt - 1। সুতরাং b এর মাত্রা কত হবে lt - 1, এই t টা ওইদিকে মাল্টিপ্লাই করলে কত হবে t - 1 প্লাস 1 ক্যান্সেল হয়ে শুধু থাকবে কত l। তো a এর মাত্রা lt - 2, দেখো এখানে আছে lt - 2। অপশন বি তে দেখো lt - 2 বলছে যে a এর মাত্রা, b এর মাত্রা, c এর মাত্রা lt - 2, তারপরে b এর মাত্রা হচ্ছে l আর c এর মাত্রা হচ্ছে t, বাস অপশন বি আমাদের রাইট आंसर। নেক্সট কোশ্চেন দেখো, বলছে যে যদি 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 চাপ p, বেগ v, সময় t কে মৌলিক ভৌত রাশি হিসেবে গণ্য করা হয় তবে বলের মাত্রা নির্ণয় করো। if pressure p, velocity v and time t are taken as fundamental physical quantities, the dimensional formula of the force, বলের মাত্রা কি হবে। সেখানে তুমি খেয়াল করো, বলের মাত্রা কার কার উপর নির্ভর করছে, চাপ p এর উপরে আর v এর উপরে আর কার উপরে, t এর উপরে। এখানে ধরো x, এখানে ধরো y, এখানে ধরো কত z। তাহলে মাত্রা যদি লেখো, বলের মাত্রা কত mlt - 2। এদিকে চাপের মাত্রা কত ছিল, চাপের মাত্রা ছিল m l - 1 t - 2। দেখে নিও, পড়িয়েছি একদম স্টার্টিং এ। বেগের মাত্রা হচ্ছে lt এর পাওয়ার x, বেগের মাত্রা lt - 1 এর পাওয়ার কত y, আর t তো t থাকবে
এটা পাওয়ার কত হবে z। তো এখানে m l t - 2 এদিকে কত হবে দেখো, এদিকে হবে m এর পাওয়ার x, l এর পাওয়ারে আচ্ছা m তো আর নেই, l এর পাওয়ার এখানে x থাকবে, l এর পাওয়ার এখানে y থাকবে, l এর বাস হ্যাঁ। তারপরে দেখো এখানে t, t এর পাওয়ার এখানে কত হবে এর 2x, তারপরে t এর পাওয়ার কত হবে এর y, সরি সরি এর y এখানে এর y আর t এর পাওয়ার কত হবে এখানে এর z। এবার যদি তুমি কম্পেয়ার করো এখানে m এর পাওয়ার x আর এদিকে m এর পাওয়ার কত 1, এদিকে l এর পাওয়ার কত x প্লাস y, এদিকে l এর পাওয়ার কত 1, তাহলে x এর ভ্যালু 1 প্লাস y ইকুয়াল টু 1, y ইকুয়াল টু কত হবে 1 মাইনাস 1, y এর মান 0, আচ্ছা y এর মান কত হয়ে যাবে 0, y এর মান 0 কিভাবে আসলো, l এর পাওয়ার এখানে হবে ও এটা ছিল কত m এর পাওয়ার, এটা l এর পাওয়ার -1 ছিল, তাহলে এটা -x হবে, সরি এটা -x, হ্যাঁ এটা -x, তো -x যদি হয় -x প্লাস 1 -1 প্লাস y ইকুয়াল টু 1, তো -1 এর সাথে গেলে +1 হবে, 1 প্লাস 1 মিলে কত হয়ে যাবে 2 হয়ে যাবে, y এর মান কত y এর মান 2। তারপরে দেখো এদিকে t এর পাওয়ার কত, t এর পাওয়ারে এর 2x এর y প্লাস এর z, এদিকে t এর পাওয়ার কত, এদিকে লেফট সাইডে t এর পাওয়ার এর 2, লেফট সাইডে t এর পাওয়ার এর 2, তো এখানে দেখো এর 2 ইনটু x এর মান অলরেডি বার করে গেছি আমরা কত 1, y এর মান কত 2 প্লাস z ইকুয়াল টু এর, এখানে কত হবে এর 2 ইনটু এর 2 এর 4 প্লাস z ইকুয়াল টু এর, z ইকুয়াল টু কত হবে এর 2 প্লাস 4, কত, এখানে দেখো তাহলে আমরা বলতে পারি যে বলের যে মাত্রা হবে, বলের মাত্রা কি হবে, প্রথমে ছিল কত p, p এর পাওয়ার x, তো p এর পাওয়ার x এর ভ্যালু কত 1, তাহলে অপশন এ কারেক্ট आंसर হয়ে যাবে, দেখো p এর পাওয়ার 1, তারপর ছিল v পাওয়ার y, y এর মান 2, এখানে দেখো v স্কয়ার, সরি এটা v স্কয়ার, তারপরে আবার 2, তারপরে অপশন এ কারেক্ট আছে p v স্কয়ার t স্কয়ার, ঠিক আছে p v স্কয়ার t স্কয়ার হবে এখানে আমাদের आंसर। তারপরে দেখো এই কোশ্চেনটা, এখানে বলছে যে the physical quantity which has dimension formula as that of energy বা দেখো শক্তি ডিভাইডেড বাই ভর ইনটু দৈর্ঘ্য, শক্তি ডিভাইডেড ভর ইনটু দৈর্ঘ্য কোনটার অনুরূপ হবে, তাহলে আমি ক্যালকুলেশন করে দেখি, উপরে হবে শক্তি মানে এনার্জি, ভর মানে হচ্ছে m, আর দৈর্ঘ্য মানে হচ্ছে l, তো শক্তির যদি মাত্রা করি আমি, শক্তির মাত্রা হচ্ছে কত m l স্কয়ার t মাইনাস 2, ভরের মাত্রা ক্যাপিটাল M, বেগের l এর মাত্রা ক্যাপিটাল L, mm ক্যান্সেল হবে, l দিয়ে স্কয়ার কাটলে কত হবে lt মাইনাস 2 থাকবে, lt মাইনাস 2, দেখো lt মাইনাস 2 আমি বলেছিলাম মুখস্থ রাখার জন্য, বল ত্বরণের মাত্রা, তারপরে বেগের মাত্রা, সরি ত্বরণের মাত্রা, বলের মাত্রা, কৃতকার্যের মাত্রা, এগুলো মুখস্থ রাখার জিনিস, মুখস্থ রাখতে হবে, নাহলে প্রত্যেকটা স্টেপে তুমি আটকাবে। তাহলে এখানে lt মাইনাস 2, lt মাইনাস 2 হচ্ছে ত্বরণের মাত্রা, কার মাত্রা lt মাইনাস 2 হচ্ছে কার মাত্রা, ত্বরণের মাত্রা, এর মাত্রা lt মাইনাস 2, তাহলে এখানে কোনটা হবে आंसर হবে ত্বরণ, অপশন সি কারেক্ট आंसर ত্বরণ। দেখো m l স্কয়ার t মাইনাস 2 মাত্রিক ফর্মুলাটা হলো, এটা কার মাত্রা, এই মাত্রাটা কার মাত্রা, এই মাত্রাটা কার মাত্রা, এটা আমরা পড়েছি, এটা হচ্ছে তিনটা জিনিসের মাত্রা হয়, কৃতকার্য হয়, শক্তি হয়, টর্ক হয়, এখানে কি আছে দেখো গতিশক্তি, চাপ, বল, আচ্ছা কোনটা হবে শক্তি হবে, যে কোনো শক্তি, গতি হোক স্থিতি শক্তি হোক, যে কোনো শক্তির মাত্রা m স্কয়ার t মাইনাস 2। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, দেখো একটু p প্লাস a বাই v স্কয়ার, p প্লাস a বাই v স্কয়ার ইনটু v মাইনাস v ইকুয়াল টু rt, সমীকরণে a এর মাত্রা কত হবে, এই সমীকরণে a এর মাত্রা কত হবে, কে কোথায় আছে a, এখানে আছে a, তো আমি a b দুটোই বার করছি, এখানে এখানে সবগুলা p মানে হচ্ছে চাপ, যদি এখানে দেয়নি এগুলা কিন্তু তোমার বুঝতে হবে, p মানে হচ্ছে এখানে চাপ, v মানে হচ্ছে এখানে কি আয়তন,
এখানে যে আর দেওয়া আছে আর মানে হচ্ছে গ্যাস ধ্রুবক, আর টি মানে হচ্ছে তাপমাত্রা, টি মানে তাপমাত্রা। তো এখানে দেখো আমরা প্রথমে বি এর মাত্রা বার করি। দেখো ভি মাইনাস বি, আমরা জানি দুইটা ভৌত রাশিকে প্লাস বা মাইনাস আমরা কখন করতে পারি, যদি প্লাস বা মাইনাস আমরা তখনই করতে পারি যদি তাদের মাত্রা সেম সেম হয়, সমমাত্রিকতার নীতিতে। তো এখানে আমরা বলতে পারি বি এর মাত্রা আর এদিকে ভি এর মাত্রা কি হবে, সেম সেম হবে। তাহলে বি এর মাত্রা কত হবে, ভি মানে কি আয়তন, আয়তনের মাত্রা হচ্ছে কত এল কিউব। তাহলে বি এর মাত্রা কত হবে এল কিউব। তারপরে দেখো এখানে পি ইকুয়াল টু a বাই b স্কয়ার, এমন ভাবে লিখতে পারি আমরা। দেখো এই দুইটা রাশি একটা সঙ্গে একটা প্লাস করেছি মানে কি দুইটার মাত্রা সেম হবে। এখানে p এর মাত্রা আর a বাই b স্কয়ার মাত্রা দুইটার মাত্রা কি হবে, সেম সেম হবে। তো এখানে a ইকুয়াল টু কত লিখতে পারি, a ইকুয়াল টু লিখতে পারি p b স্কয়ার, a ইকুয়াল টু লিখতে পারি কত p b স্কয়ার লিখতে পারি আমরা। তো এখানে দেখো এটার মাত্রা a এর মাত্রা আর p b স্কয়ার মাত্রা সেম হবে। p মানে হচ্ছে চাপ, চাপের মাত্রা হচ্ছে m l 1 t 2, আর এখানে v, v মানে আয়তনের মাত্রা l কিউব, কিউব এটার উপর আবার স্কয়ার আছে, মানে l কিউবের উপরে তুমি যদি আবার স্কয়ার করো তাহলে কত হবে, l 6 হবে, পাওয়ার কত হবে 6, তাহলে হবে m l টু দি পাওয়ার 6 থেকে 1 গেলে কত হবে 5, আর t 2 m l 5 t 2, m l 5 t 2 অপশন কোনটা হবে, অপশন বি এর আনসার হবে m l 5 t 2। এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, সব ধরনের পরীক্ষায় এই কোশ্চেন আসে। আবার এখানে আরেকটা কোশ্চেন দেওয়া আছে m l 1 m l 1 t 2 মাত্রা সংকেতটি যে রাশিকে বোঝায় চাপ, হ্যাঁ চাপ হবে এর আনসার চাপ। আর কি আছে পীড়ন, না পীড়ন হবে না, পীড়ন কিন্তু আচ্ছা চাপ আর পীড়নের মাত্রা এই দুটার মাত্রা তো একই হবে, ইয়ং গুণাঙ্ক আছে, তারপরে ক্ষমতা। আচ্ছা আমরা ক্ষমতাটা দেখি আগে, ক্ষমতার সূত্র কি, ক্ষমতার সূত্র হচ্ছে p w/t, w কত m l স্কয়ার t 2, নিচে টাইম হবে t, না এটা হবে না, এটা হবে না, যে রাশিটিকে বোঝায় না। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, বোঝায় না বলছে, যাকে বোঝায় না, ঠিক আছে আনসার ডি হবে কারেক্ট আনসার। এই তিনটার মাত্রা, চাপের মাত্রা, পীড়নের মাত্রা, ইয়ং গুণাঙ্কের মাত্রা সব সেম হবে। যদি পীড়ন আর ইয়ং গুণাঙ্ক তুমি না পড়ে থাকো কোনো অসুবিধা নেই, পীড়ন আর ইয়ং গুণাঙ্ক হচ্ছে আমাদের ক্লাস 11 এর ফিজিক্সের সেকেন্ড পার্টে গিয়ে পড়বে। তো আপাতত মনে রাখতে হবে তোমাদের যে এই চাপের মাত্রা আর এই পীড়নের মাত্রা আর এই ইয়ং গুণাঙ্কের মাত্রা সব সেম সেম হবে, সব কি হবে আমাদের সেম সেম হবে। দেখো এই কোশ্চেনে দেখো f a root x plus b স্কয়ার, সমীকরণে f হলো বল, x হলো দূরত্ব, a এবং b এর মাত্রা নির্ণয় করো। দেখো আমরা আবার সমমাত্রিকতা নীতি অনুসারে a root x এটার মাত্রা আর বাঁদিকে বলের মাত্রা সেম সেম হবে আমরা জানি, সেম সেম হবে আমরা জানি। তো এখানে a root x মানে কত হবে, root x মানে l এর পাওয়ার কত হবে, l এর পাওয়ার হাফ হবে। তো এখানে a পাওয়ার কত হবে, হাফ হবে, আর এদিকে বলের মাত্রা কত হবে m l t 2 এরকমটা হবে। এখানে a এর মাত্রা কত হবে, a এর মাত্রা হবে m l t 2, নিচে হবে l টু দি পাওয়ার হাফ, কত হবে m, এখানে পাওয়ার 1 আছে, পাওয়ার হাফটা মাইনাস করলে হবে l টু দি পাওয়ার হাফ, আর t কত হবে -2, এটা হবে a এর মাত্রা। তারপরে দেখো এই f এর সঙ্গে b t স্কয়ার এর মাত্রা সেম সেম হবে, তো এখানে b t স্কয়ার ইকুয়াল টু f, এই দুটোর মাত্রা কি হবে, সেম সেম হবে। b ইনটু কত হবে t স্কয়ার ইকুয়াল টু হবে কত m l t 2, এখানে b এর মাত্রা কত হবে, b এর মাত্রা হবে m l t 2, নিচে হবে কত t স্কয়ার, তো আলটিমেটলি কত হবে m l t কত হবে -4 হবে, পুরোটা উপরে নিলে -4 হবে।
লাস্ট একটা টপিক আমরা করে নিই, যেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট আর স্মল কনসেপ্ট, রাউন্ডিং অফ এ নাম্বার, অফ এ আনসার্টেন নাম্বার। কোনো আনসার্টেন নাম্বারকে তুমি রাউন্ডিং অফ করবে। রাউন্ডিং অফ মানে কোন নাম্বারকে তুমি ধরো ছোট করে লিখবে, কোন নাম্বারকে তুমি ছোট করে লিখবে। যেমন ধরো 5.623, তুমি ধরো এটা পয়েন্টের পরে কয়টা ডিজিট আছে? তিনটা ডিজিট। তুমি এটাকে এতগুলো ডিজিট না, তুমি এটাকে দুইটা ডিজিট রাখতে চাও, তাহলে একটা ডিজিট তোমাকে বাদ দিতে হবে। তো এই যে বাদ দেওয়ারও কিছু রুলস আছে, ওই রুলসগুলো আমাদের জানতে হবে। কিরকম রুলস দেখো, প্রথম রুলসটা হচ্ছে যদি উপেক্ষণীয় অঙ্কটি 5 এর থেকে বড় হয় তবে পূর্ববর্তী অঙ্কটি 1 বাড়িয়ে দেওয়া হয়। যদি উপেক্ষণীয় অঙ্ক বলতে যাকে তুমি বাদ দেবে, এটার মান যদি 5 এর থেকে বড় হয়, তাহলে আগের সংখ্যাটা 1 বেড়ে যাবে, আগের ডিজিটটা। দেখো এখানে 3.257, এখান থেকে পয়েন্টের পরে কয়টা ডিজিট আছে? দুইটা। আমি লিখতে চাই তিনটা আছে, আমি লিখতে চাই দুইটা ডিজিট, তো লাস্টের ডিজিটটাকে আমি বাদ দিয়ে দেব। এবার তুমি খেয়াল করো লাস্টের ডিজিটটা আছে কত? 5 এর থেকে বড় 7 আছে, তাহলে এর আগের ডিজিটটা 1 বেড়ে যাবে, 1 বেড়ে গিয়ে 5 এর জায়গায় কত হবে? 6 হবে। 5 এর জায়গায় কত হবে এখানে? তাহলে 6 হবে। তারপর বলছে যদি উপেক্ষণীয় অঙ্কটি 5 এর কম হয় তবে পূর্ববর্তী অঙ্কটি, উপেক্ষণীয় অঙ্কটি 5 এর কি হবে? 5 এর থেকে যদি কম হয় তাহলে আগের অঙ্কটা বাড়বে না, কোনো কিছু সেম থাকবে। যেমন ধরো এখানে 3.623, 623 এর মধ্যে এই লাস্টের ডিজিট আমরা বাদ দেব, 3 আমরা বাদ দেব। তো বাদ দিলে এর আগের অঙ্কটা এখানে 5 এর থেকে কম আছে, 5 এর থেকে কম থাকলে এটা দুইটা দুইই থাকবে, কিছু বাড়বে না। 5 এর থেকে যদি বড় হয় তাহলে এক বাড়বে, 5 এর থেকে কম হলে বাড়বে না, সেম থাকবে। 5 এর থেকে বড় হলে বাড়বে, 5 এর থেকে ছোট হলে বাড়বে না। কিন্তু কোশ্চেন হচ্ছে 5 থাকলে কি হবে? কোশ্চেন হচ্ছে আমাদের যে 5 থাকলে কি হবে? 5 তো থাকতে পারে না, তো 5 থাকলে আমাদের কি হবে সেটা আমাদের বুঝতে হবে। যদি উপেক্ষণীয় অঙ্কটি 5 থাকে তবে দুইটা কেস হয় এখানে, a নাম্বার আর b নাম্বার। দেখো পূর্ববর্তী অঙ্কটি অযুগ্ম হলে, এক বেড়ে যাবে। যদি এখানে আছে 5, দেখো एग्जांपलটা দেখো, এখানে আছে 5, 5 আছে, কিন্তু এর আগের অঙ্কটা যদি বেজোড় সংখ্যা হয়, অযুগ্ম হয়, তাহলে 1 বেড়ে যাবে, 8 হবে। আর এখানে 5 আছে, যদি এর আগের অঙ্কটা জোড় সংখ্যা হয়, যুগ্ম হয়, তাহলে সেম সেম থাকবে। যুগ্ম হলে সেম থাকবে, এর আগের অঙ্কটা অযুগ্ম হলে 1 বেড়ে যাবে, সিম্পল। তারপর দেখো সিগনিফিক্যান্ট ফিগারস, তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা, এটাও খুব ইম্পর্টেন্ট। তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা সিম্পল কনসেপ্ট একটু বুঝে নাও। তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কেন পড়া দরকার? দেখো আমরা অনেক সময় অনেক কিছু ক্যালকুলেশন করি, হিসাব করি, পরিমাপ করি, বাট আমাদের ক্ষেত্রে আমাদের বুঝতে হবে কোন ডিজিটগুলা, মানে কোন নাম্বারটা কতটুকু পর্যন্ত আমাদের কাউন্ট করলে সেইটা মানে ভ্যালিড হবে, সেটা আমাদের জন্য তাৎপর্যপূর্ণ হবে। কিছু ডিজিট আছে যেগুলো কখনোই তোমার জন্য ম্যাটার করে না, তাৎপর্যপূর্ণ না। তো তাৎপর্যপূর্ণ কোনটা, তাৎপর্যহীন কোনটা, ওটা আমাদের বুঝতে হবে। সমস্ত অশূন্য অঙ্ক তাৎপর্যপূর্ণ। যে কোনো নন জিরো ডিজিট কি হবে? সিগনিফিক্যান্ট। এটা ইংলিশে বলে সিগনিফিক্যান্ট, আমরা এটা শর্ট ফর্ম লিখবো কত? এসএফ, সিগনিফিক্যান্ট ফিগার। যেমন ধরো 392, এখানে অশূন্য বলতে কি? শূন্য তো কিছু নেই, শূন্য ছাড়া বাকি সবকিছু, মানে শূন্য ছাড়া অন্য ডিজিট আছে, তাহলে সবগুলা ডিজিট সিগনিফিক্যান্ট ফিগার হবে। এখানে কয়টা সিগনিফিক্যান্ট ফিগার? তিনটা। পরীক্ষায় কোশ্চেন আসে, নাম্বার দিয়ে বলবে কয়টা সিগনিফিক্যান্ট ফিগার আছে, কত? তিনটা আছে এখানে। তারপরে দেখো দশমিক বিন্দু যেখানেই থাক না কেন, দুটি অশূন্য অঙ্কের মধ্যবর্তী সমস্ত অঙ্কগুলি তাৎপর্যপূর্ণ। দশমিক বিন্দু যেখানে থাক না কেন, দশমিক বিন্দু ধরো এই एग्जांपलটা দেখো, দশমিক বিন্দু আছে এখানে, যেখানে থাক না কেন দুইটা অশূন্য অঙ্ক, মাঝখানে যতগুলা জিরো থাকুক সবগুলা তাৎপর্যপূর্ণ হবে। যেমন আমি লিখলাম 20.003, তো দুইটা অশূন্য অঙ্ক আছে, অশূন্য নন জিরো ডিজিট, তার মাঝখানে যতগুলা জিরোই থাকুক সবগুলা তাৎপর্যপূর্ণ হবে। তাহলে এখানে কয়টা তাৎপর্যপূর্ণ অঙ্ক আছে? 1 2 3 4 5টা। আর এখানে কয়টা আছে? 1 2 3 4টা, চারটা সিগনিফিক্যান্ট ফিগার। তারপরে দেখো একের চেয়ে ছোট কোন সংখ্যাতে দশমিক বিন্দুর বাম দিকের শূন্যগুলো তাৎপর্যহীন। একের চেয়ে ছোট কোন সংখ্যাতে দশমিক বিন্দুর বাম দিকের অঙ্কগুলো তাৎপর্যহীন। একের চেয়ে ছোট মানে 0 পয়েন্ট দিয়ে, কোন নাম্বার যদি 0 পয়েন্ট দিয়ে স্টার্ট হয় মানে একের চেয়ে ছোট, তার বাম দিকের যে জিরোগুলো আছে এগুলো তাৎপর্যহীন। তাহলে এই দুইটা যে জিরো তাৎপর্যহীন হলে সিগনিফিক্যান্ট ফিগার কয়টা হবে? এখানে দুইটা হবে, টু সিগনিফিক্যান্ট ফিগার। তারপরে দেখো
দশমিকের পরের অন্তিম শূন্যগুলো তাৎপর্যপূর্ণ এবং দশমিক ছাড়া অন্তিম শূন্যগুলি তাৎপর্যহীন। দশমিকের পরের অন্তিম শূন্যগুলো কি হবে? তাৎপর্যপূর্ণ হবে। যদি মিডলে পয়েন্ট থাকে তাহলে লাস্টে যে জিরোগুলো থাকবে সেগুলো তাৎপর্যপূর্ণ, কিন্তু লাস্টে জিরোগুলো তাৎপর্যপূর্ণ, যেমন এখানে 5.40, তাহলে এখানে তিনটা সিগনিফিকেন্ট ফিগার। কিন্তু দশমিক ছাড়া যদি লাস্টে জিরো থাকে সেটা তাৎপর্যপূর্ণ না। যেমন এখানে 540 আছে, এখানে 540 থাকলে সিগনিফিকেন্ট ফিগার কত হবে? দুইটা হবে, কিন্তু লাস্টেরটা সিগনিফিকেন্ট ফিগার না। 5 নাম্বার দেখো, কোন সংখ্যার ঘাত তাৎপর্যপূর্ণ নয়। ঘাত কি হবে? তাৎপর্যপূর্ণ হবে না। ঘাত মানে পাওয়ার যেটা আছে, পাওয়ার তাৎপর্যপূর্ণ কি হবে না। সেখানে দেখো, যেমন 3500 আছে, 3500 কে লিখতে পারি আমরা 3.10^3। তো এই যে দুইটা ডিজিট আছে এখানে 3.5, এটাই সিগনিফিকেন্ট ফিগার, যে পাওয়ারটা থাকবে, পাওয়ার কোনো সিগনিফিকেন্ট ফিগার না। ধরো 6.023 * 10^23, এই সংখ্যাতে তাৎপর্যপূর্ণ অঙ্ক কয়টা? চারটা। এটা কিন্তু তাৎপর্যপূর্ণ না, মানে পাওয়ার যেটা সেটা তাৎপর্যপূর্ণ না। আর 6 নম্বরে যেটা আছে রুলটা, এটা আমাদের মনে রাখতে হবে, যে কোনো সংখ্যাকে যখন তুমি পয়েন্ট লিখবে সেটাকে 1 থেকে 10 এর মধ্যে রাখতে হবে। কোন সংখ্যাকে দশমিকে প্রকাশ করার সময় সেটিকে কি করতে হবে? 1 থেকে বড় রাখতে হবে আর 10 এর থেকে ছোট রাখতে হবে। যেমন ধরো আমি এখানে 3500 কে দশমিকে নিলে কত লিখতে হবে? 3.5। দেখো 3.5 মানে 1 এর থেকে বড়, 10 থেকে ছোট, আর বাদ বাকি যেটা সেটা পাওয়ারে বসিয়ে দেবে। এটাই ছিল আজকে আমাদের ফুল ক্লাস। এটা আমাদের ফুল চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেছে। এখানে যা যা পড়িয়েছি আপনাদের, যে ইউনিট এন্ড ডাইমেনশন বা ইউনিট মেজারমেন্ট যে টপিকটা ছিল, ঠিক আছে, আশা করি তোমাদের ভালো লেগেছে। সবাইকে থ্যাংক ইউ ভেরি মাচ।